হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, তোমাদের আজকে যে 5th অগস্ট ছিল তার এক্সপেক্টেড কোশ্চেন্স আমি দিচ্ছি। এর মধ্যে শিফটের কোশ্চেন্সও আছে এবং শিফট থেকে বেরিয়ে কী কী কোশ্চেন্স আসতে পারে এর ওপর সেই কোশ্চেন্সও কিন্তু আমি তোমাদের এখানে ইনক্লুড করে রেখেছি। ঠিক আছে, আজকে তোমাদের আমি একটু আগেই ভিডিও দিয়েছি যেখানে আমি তোমাদের প্রজননের ওপর নিউ এনসিইআরটির পার্ট আলোচনা করেছি। ট্রাইমেস্টারের উপরে প্রশ্ন এসেছিলো, তোমরা জানো, কালকে সেকেন্ড শিফটে। তো আমি আলোচনা করেছি। যদি ওই ভিডিওটা কেউ না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা আগে দেখো, ওই ভিডিওটা দেখাটা খুব জরুরি। আমি একটু পরে ভিডিওর থাম্বনেলটা এখানে দিয়ে তোমাদের বলে দিচ্ছি যে কেন ভিডিওটা দেখা খুব জরুরি। ঠিক আছে, ওখানে থেকে যা যা কোশ্চেন আমি দিয়েছি টপ এমসিকিউ এবং ব্যাখ্যা, শুধু এমসিকিউ নয়, ওখানে এমসিকিউ আছে, তার সাথে প্রথমে আমি ব্যাখ্যায়িত করেছি পুরো টপিকটাকে। করার পরে তোমাদের এমসিকিউ দিয়েছি। তো ওটা দেখো, এবং ওই ভিডিওর লিঙ্ক তো আমি ডেসক্রিপশন বক্সে যে প্লেলিস্ট আছে তার মধ্যে ভিডিও আছে, তো ওখান থেকে পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই প্লেলিস্ট আছে। তো উদ্ভিদের মাটি থেকে জল এবং প্রয়োজনীয় খনিজ লবণের শোষণ প্রধানত উদ্ভিদের কোন অংশ দ্বারা হয়? তো আমরা সবাই জানি যে উদ্ভিদের মাটি থেকে যখন সংস্পর্শে আসছে তখন আমরা মূলের কথা বলি। তাহলে কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এখানে তোমাদের একটা কোশ্চেন এখানে আসতে পারে যে মূলত বাষ্পীমোচন কোন অংশ দ্বারা হয়? ঠিক আছে, দেখো, বাষ্পমোচন বা বাষ্পীমোচন কিন্তু মেনলি হয় তোমাদের পাতা দ্বারা। ঠিক আছে, তবে যদি বলে বোথ কাণ্ড অ্যান্ড পাতা, সেটাও কিন্তু অ্যান্সার হতে পারে, কারণ কাণ্ডে থাকে তোমাদের লেন্টিসেল, যেমন পাতায় থাকে স্টোমাটা তেমন কাণ্ডে থাকে লেন্টিসেল। ঠিক আছে, পাতায় থাকে কি স্টোমাটা বা পত্ররন্ধ্র, কাণ্ডে থাকে লেন্টিসেল। সো কাণ্ড দিয়েও কিন্তু তোমাদের কিন্তু কী হতে পারে, এই বাষ্পমোচন কিন্তু হতে পারে, সেই জন্য এটাও ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, যদি বলে যে ফুলের প্রধান জননাঙ্গ কোনটা, সেটা তোমাদের অ্যান্সার হবে তোমাদের ফুল। ঠিক আছে, তো কী কী পার্টে ইম্পর্টেন্ট সেটা তোমাদের বলে দিই। আরেকটা জিনিস, যে উদ্ভিদের বিভিন্ন অংশে খাদ্য এবং জল পরিবহন, খাদ্য এবং জল পরিবহন, এখানে বলেছে খাদ্য এবং জল শোষণ, সেই জন্য অ্যান্সার মূল হয়েছে। যদি বলতো খাদ্য এবং জল পরিবহন, কোশ্চেন্স কিন্তু ছোটো কোশ্চেন্সে এমন ঘুরিয়ে দেবে না, মাথা খারাপ হয়ে যাবে, তখন কিন্তু অ্যান্সার কাণ্ড ও পাতা হবে। কাণ্ড হচ্ছে মেন, কারণ কাণ্ডতেই মেনলি জাইলেম আর ফ্লোয়েম থাকে। 90% জাইলেম আর ফ্লোয়েম, ঠিক আছে, কাণ্ডের পার্টেই থাকে। তো পরিবহনের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েমের অংশ বেশি কোথায় থাকে, তোমাদের কাণ্ডতে থাকে। যদিও অ্যান্সার কাণ্ড পাতা মূল তিনটেরই হতে পারে, কারণ জাইলেম ফ্লোয়েম দুটোই থাকে, কিন্তু খাদ্য পরিবহনের ক্ষেত্রে আমরা পাতায় খাদ্য উৎপন্ন হয়, সেই খাদ্য অবশ্যই কাণ্ডের ফ্লোয়েম দিয়েই কিন্তু অন্যত্র যায়, কারণ আমরা যেমন কাণ্ডের ফ্লোয়েম দিয়ে অন্য জায়গায় যাচ্ছে, কাণ্ডের ফ্লোয়েম দিয়ে নিচে নামছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি আমি। যদিও জাইলেম ফ্লোয়েম মূল কাণ্ড দুটোতেই দেখা যায়, কিন্তু যদি এরকম প্রশ্ন দেয় যে 90% বা 90%-এর ওপরে বা বেশিরভাগ খাদ্য জল পরিবহন, তখন কিন্তু অ্যান্সার কাণ্ড হয়ে যাবে। ঠিক আছে, এটা মনে রাখবে। চলো নেক্সট। বায়ুমণ্ডলে পরিষ্কার আকাশ নীল কেন দেখায়? দেখো, আমরা জানি যত আমরা বেগুনি, নীল থেকে আমরা যত হলুদ, কমলা, লালের দিকে যাব, ঠিক আছে, সবুজ আছে মাঝখানে, ঠিক আছে, বেনিয়া সহ কলা, তো যত আমরা হলুদ, কমলা, লালের দিকে যাব তত কী হবে, এদিকে তরঙ্গ দৈর্ঘ্য কী হয় আমাদের বাড়তে থাকে, এদিকে কী হয় তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে, আর এদিকে কী হয় তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কমতে থাকে। তো ছোট তরঙ্গ দৈর্ঘ্যই অ্যান্সার হওয়া উচিত। তো বেশি যেগুলো আছে সেগুলো আগে ফার্স্ট কাটো, সব তরঙ্গ দৈর্ঘ্যের আলো তো বিক্ষেপিত হয় না, তো কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিক্ষেপণ হয়। এখানে বলেছে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর কম বিক্ষেপণ, এখানে হবে কম তরঙ্গ দৈর্ঘ্য আলোর বেশি বিক্ষেপণ। এখানে দেখো অ্যান্সার, দেখো বিক্ষেপণ তো হবেই, স্ক্যাটারিং মানে বিক্ষেপণ। আমার বিক্ষেপণ কিনা মনে নেই, বিক্ষেপণ বিচ্ছুরণ, যদিও ডিসপারশন মানে বিচ্ছুরণই হয়, বাট অ্যাকচুয়ালি ইংলিশটা আমগুলো মনে থাকে, তো স্ক্যাটারিং দেখেছি আমি, ওই জন্য বুঝলাম। ঠিক আছে, তো কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোর বেশি বিক্ষেপণ হয়। রেডের তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বড়, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম, তো সবথেকে বেশি ছড়ায় বেগুনি, কিন্তু নীল আর বেগুনি বেশি ছড়ালেও, বেগুনি তার মধ্যে বেশি ছড়ালেও আমাদের চোখ দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না, সেই জন্য নীল দেখে। তো কারেক্ট অ্যান্সার ওই জন্য প্রথম অপশান হবে। জানা কোশ্চেন্স কেমন ঘুরিয়ে দিয়েছে দেখো।
চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত আল্ট্রাসাউন্ডে দেহের আভ্যন্তরীণ অঙ্গগুলি চিত্রায়ন কিভাবে হয়? কলা দ্বারা আলোক তরঙ্গের শোষণের মাধ্যমে, কলা থেকে প্রতিফলিত শব্দের বিশ্লেষণের মাধ্যমে, কলার মাধ্যমে অতিরিক্ত এক্স রে, আচ্ছা এখানে আল্ট্রাসাউন্ড বলেছে, সো এক্সের ব্যাপার তো এখানে নেই বেসিক্যালি। লাস্টে বলেছে দেহের চৌম্বক ক্ষেত্রের বিচ্যুতির মাধ্যমে। দেখো অ্যাকচুয়ালি কী হয়, আল্ট্রাসাউন্ড কলায় গিয়ে ধাক্কা খায়, খেয়ে প্রতিফলিত হয়। তো প্রতিফলিত কোথায়? এই যে রিফ্লেক্টেড সাউন্ড ওয়েভ, তার মানে এখানে এই যে প্রতিফলিত শব্দ তরঙ্গ। তো কারেক্ট অ্যান্সার আমাদের বি হবে। ঠিক আছে, এটাও কিন্তু গুড কোশ্চেন্স। কমন ফ্যাক্টকে কীভাবে ঘুরিয়ে প্রশ্ন দেওয়া যায় রেল সেটা দেখাচ্ছে। দেখো প্যারামেসিয়াম এক প্রকারের এককোষী জীব, যার গায়ে দেখতে পাচ্ছি যে ছোটো 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 এগুলো রয়েছে, এগুলো হচ্ছে এক একটা সিলিয়া। তো এই সিলিয়ার আন্দোলনের মাধ্যমে প্যারামেসিয়াম কী করে, গমন করতে পারে, এক জায়গা থেকে অন্যত্র যেতে পারে, এই ছন্দ্রবদ্ধ গতি দেখায়। এবং যদি কোনো খাদ্য তার কাছাকাছি আসে তখন সে কিন্তু সেই খাদ্যকে নিজের মুখের মধ্যে কোষের মুখের কিন্তু পৌঁছে দেয়, সেল মাউথে পৌঁছে দেয়। এইটা হচ্ছে তার সেল মাউথ, এই যে এইটা। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে, সিলিয়া দ্বারা কিন্তু সে এই কাজটা করতে পারে। ফ্লাজেলা কি, যেমন লিশম্যানিয়ার ফ্লাজেলা থাকে। ফ্লাজেলা হচ্ছে এরকম লম্বা, এরকম যে চুলের মতো থাকে তাকে ফ্লাজেলা বলে। লিশম্যানিয়া যখন ডিভাইড হয় তখন আমরা জানি যে দুটো পার্টে ডিভিশন হয়ে যায়। ঠিক আছে, এবং ফ্লাজেলা অনুযায়ী কিন্তু দুটো পার্টে ডিভিশন হয়। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার এখানে সিলিয়া হবে। ফ্লাজেলা যদি বলি তাহলে লিশম্যানিয়া হতে পারে, বাট লিশম্যানিয়া মেনলি গমনের জন্যই ফ্লাজেলাকে ইউজ করে, খাদ্য গ্রহণের জন্য নয়। ঠিক আছে, লিশম্যানিয়া ছাড়া আরও অনেক কিছুরই ফ্লাজেলা দেখা যায়। ঠিক আছে, কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল অ্যামিবাতে দেখা যায়। অ্যামিবা, ছদ্মপদ বা সিউডোপোডিয়া, এটাও অ্যামিবাতে দেখা যায়। ঠিক আছে, সো যাই হোক কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, এখানে সিলিয়া হবে। একটি বৈদ্যুতিক যন্ত্র 30 সেকেন্ড সময় ধরে 25 ওয়াট ক্ষমতা ব্যবহার করে, তবে যন্ত্র দ্বারা মোট কাজ কত হবে? দেখো কার্য ইকুয়াল টু কি, কার্য ইকুয়াল টু, দেখো কার্যের একক হচ্ছে জুল আর ক্ষমতার একক হচ্ছে ওয়াট, যেটা ইকুয়াল টু লেখা যায় আবার জুল পার সেকেন্ড। তার মানে একক সময় কতটা কার্য হচ্ছে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা ক্ষমতা বলি। তার মানে ক্ষমতার সাথে আমরা যদি সেকেন্ডকে গুণ করি তাহলে কী হবে, এই জুল পার সেকেন্ডের যে সেকেন্ড আর এই সেকেন্ড কেটে বেরিয়ে গিয়ে জুল দেবে। আর জুল কিসের একক, কার্যের একক। বুঝতে পারলে ভেতরের গল্পটা? তাহলে ক্ষমতা আমাদের বলেছে 85 ওয়াট, মানে বেসিক্যালি এখানে 85 ওয়াট মানে কি জুল পার সেকেন্ড লেখা আছে, ওয়াট মানেই জুল পার সেকেন্ড। আর এটা করছে ও 30 সেকেন্ডে, ব্যাস ঠেকাই কি আমাকে। 30 সেকেন্ডে সেকেন্ড কেটে গেল, 85 × 30 হবে অ্যান্সার। তাহলে কত হচ্ছে 0, 5 × 3 = 15, 24 × 8 = 25। তো এত জুল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তোমার যদি বেসিক জানা থাকে তুমি জিন্দিগিতে আটকাবে না, তোমাকে মুখস্থ করে রাখতে হবে না। দেখো আমার মাথায় এটা নেই যে কার্য ক্ষমতার সঙ্গে সেকেন্ডকে গুণ করলে কার্য আসে, ভাই আমি সব মুখস্থ রাখি না। আমি জানি যে ক্ষমতা মানে জুল পার সেকেন্ড আর কার্য মানে হচ্ছে জুল। তাহলে জুল পার সেকেন্ডের জুলে যাওয়ার জন্য কী করব, 2/3 আছে, তোমাকে বলছে 2 করতে, তাহলে 3 গুণ করে দেবে, কেটে বেরিয়ে যাবে। সেরকমই জুল পার সেকেন্ড আছে, জুলে আসতে বলছে, তো সেকেন্ড গুণ করলে জুলে সেকেন্ড কেটে বেরিয়ে যাবে, জুল থেকে যাবে, ক্লিন নিয়ম। তো এটা মনে রাখলে তুমি ইজিলি কিন্তু করতে পারবে। তো সেই জন্য আমি তোকে বারবার বলি ফিজিক্স হচ্ছে অল অ্যাবাউট কনসেপ্ট। ফিজিক্স কোনোভাবেই মুখস্থ করা জিনিস নয়। কনসেপ্ট থাকলে তুমি যতই ভুলে যাও না কেন, বেসিক কনসেপ্ট থাকলে তুমি অ্যাটলিস্ট কোশ্চেনটা করে আসতে পারবে। হ্যাঁ তোমার টাইম লাগতে পারে, কিন্তু তুমি কোশ্চেনটা করে আসতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট। 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল দর্পণ আছে। এর মিরর, এর সামনে 40 সেন্টিমিটার দূরে একটা বস্তুকে রাখা হয়েছে। ভালো করে ভাবো, একটা উত্তল দর্পণ আছে, উত্তল দর্পণ আছে একটা। কেমন দর্পণ আছে? উত্তল দর্পণ। উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত বলেছে? 20 সেন্টিমিটার। এর সামনে রাখা হয়েছে, কত দূরে রাখা হয়েছে? 40 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। ঠিক আছে, 40 সেন্টিমিটার দূরে, তার মানে এর ডবল ডিস্টেন্সে রাখা হয়েছে। ঠিক আছে, তো বলেছে তাহলে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? উত্তল দর্পণ বলেছে, তাহলে আর অসুবিধা কিছু আছে? উত্তল দর্পণে কি হয় আমরা জানি, উত্তল দর্পণে অলওয়েজ ছোট এবং কি অবাস্তব প্রতিবিম্ব দেয়। তো অ্যান্সার কী হবে? এইটা হবে অ্যান্সার, অবাস্তব, সোজা এবং ছোট।
দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কোনো কিছু দেখারই দরকার নেই। দেখো এক্সপেক্টেড কোশ্চেন্স যেগুলো তোমাদের লেন্স এবং দর্পণের ওপর আছে, একটু টাফ টাইপের কোশ্চেন্স, সেটা আমি তোমাদের কালকে করাবো, চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? ডোন্ট ওরি, কালকে করিয়ে দেবো। তামার গুঁড়োকে বায়ুর উপস্থিতিতে প্রবলভাবে উত্তপ্ত করা হলো, কপার পাউডারকে, তাহলে একটা কালো রঙের পদার্থ পাওয়া যায়। দেখো কপারের গুঁড়োকে বায়ুর উপস্থিতি যখন তুমি উত্তপ্ত করছো তখন কপার অক্সাইড উৎপন্ন হয়, আর কপার অক্সাইড কালো রঙের হয়। তো কারেক্ট অ্যান্সার কী হবে? কপার অক্সাইড হবে। এইবার দেখো কপার অক্সাইডের ফর্মুলাটা একবার খেয়াল করো, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কপার অক্সাইডের ফর্মুলাটা একবার খেয়াল। অ্যান্সার কোনটা হবে তোমাদের? বি অপশান কারেক্ট হবে, কপার 2 অক্সাইড। এইটা এখানে কপারের যোজ্যতা 2, সেই জন্য এটাকে কপার 2 অক্সাইড বলা হয়। তাহলে দেখতে পাচ্ছ কিতনা কঠিন করে টাফ করে কোশ্চেন্সটা দেওয়া হয়েছে। সিইও আমিও লিখেছি। কপার 2 অক্সাইড কেন? কপারের যোজ্যতা এখানে 2, কপারের যোজ্যতাও 2, এখানে অক্সাইডের যোজ্যতাও 2। কপার ভ্যারিয়েবল ভ্যারিয়েন্সি দেখায়, যদি কপারের যোজ্যতা 1 and 2 দুটোই হতে পারে, কিন্তু কপারের যোজ্যতা নর্মালি 2ই হয়। তো অক্সিজেনের যোজ্যতা 2 এর সঙ্গে কপারের যোজ্যতা 2 ক্রিস ক্রস হলে দুটোই 2, তো কেটে বেরিয়ে যাবে। সো সিইও অ্যান্সার হবে, ঠিক আছে? চলো, বলেছে অ্যামোনিয়া ওখানে অ্যামোনিয়ার সিম্বল দেওয়া ছিল না আমি যতদূর জানি। অ্যামোনিয়ার অণুতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ভরের অনুপাত কত? দেখো নাইট্রোজেনের হয় তোমাদের 14, আর হাইড্রোজেনের একটার 1 করে হয়, তাহলে ইন্টু 3, তো 14:3 কোথায় আছে? বি অপশান কারেক্ট হবে। এরকম একটা তোমাদের আমি কালকেও করিয়েছিলাম সোডিয়াম পারঅক্সাইডের, ঠিক আছে? তো এরকম প্রত্যেক দিনই আমি মোটামুটি এই কোশ্চেনটা আজকের কোশ্চেন্স, আজকে ফার্স্ট শিফটের কোশ্চেন্স অ্যাকচুয়ালি, ঠিক আছে? চলো, বলছে কালো কপার অক্সাইড, একটু আগে তোমাদের বলেছি সিইউও, কালো কপার অক্সাইড যখন HCl-এর সাথে বিক্রিয়া করে, দেখো কপার অক্সাইড কিন্তু একটা কপার অক্সাইড কিন্তু একটা ক্ষার, কপার অক্সাইড কি একটা ক্ষার, আর সেটা যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন ডেফিনেটলি একটা লবণ আর জল উৎপন্ন হয়। আমরা সবাই জানি এই বিক্রিয়াটাকে প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশান বলা হয়। তাহলে লবণটা কি? সেটা হচ্ছে CuCl2, কপার ক্লোরাইড, আর জল কী হবে? H2O উৎপন্ন হবে। এই কপার ক্লোরাইড কিন্তু দেখতে নীলাভ সবুজ বর্ণের হয়, ব্লু গ্রিন হয়। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে? ব্লু গ্রিন। এটা দুর্দান্ত কোশ্চেন এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স। চলো, বলছে ইস্টের উপস্থিতিতে আখের রস বা গুড়ের শিরা মানে মোলাসেসের গাজন মানে ফার্মেন্টেশন বা সন্ধান, ঠিক আছে? আমি ছোটোবেলায় কোনোদিন গাজন কথাটা পাইনি, এই এনসিআরটি পড়তে গিয়ে এবং কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে আমি পাই। সন্ধান শব্দটা আমি ছোটোবেলা থেকে পড়েছি। কোন জৈব যৌগ তৈরি হয়? দেখো আমরা যে শ্বসন, তোমাদের যে প্যারা আছে, সেই শ্বসনের তোমাদের প্যারাতে দেখবে তোমাদের অবাত শোষণ আছে, 3টে তোমাদের দেওয়া আছে না, ওই যে কী বলে রিয়াকশান দেওয়া আছে, দেখবে ওখানে অবাত শোষণ আছে। এই অবাত শোষণ প্রক্রিয়া হচ্ছে এইটা। এখানে তোমাদের যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ইথানল উৎপন্ন হয়। এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এখানে অবাত শোষণ হয়, দ্যাট মিনস এখানে অক্সিজেনের অনুপস্থিতিতে এটা ঘটে, অনুপস্থিতিতে, ঠিক আছে? চলো, আচ্ছা আরেকটা জিনিস, এখানে একটা গ্যাস উৎপন্ন হয়, এই গ্যাসটার নাম কি? শ্বসন ঘটছে, তার মানে CO2। শ্বসন তো সেই শর্ট সাইকেল, মনে করে দেখো কার্বন চক্রের 2টো সাইকেল হয়, কার্বন চক্রের 2টো সাইকেল হয়, একটা হচ্ছে শর্ট বা ফাস্ট, মানে দ্রুত, যেটা ফাস্ট সাইকেল। শর্ট বা ফাস্ট সাইকেল কোনটা? ফাস্ট মানে প্রথম ধাপ, ফাস্ট মানে দ্রুত। যেটা হচ্ছে শ্বসন দ্বারা হয়, শ্বসন হচ্ছে লাস্ট ধাপ। সেখানে কী হয়? CO2 বাতাসে এসে মেশে, আর CO2 বাতাসে এসে মেশে যখন, তার একটা অন্যতম একটা প্রক্রিয়া হচ্ছে এই সন্ধান বা ফার্মেন্টেশন, ঠিক আছে? যেটা অবাত, অর্থাৎ O2 বিনা উপস্থিতিতে হয়। জলীয় দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে পার্থক্য কী? দেখো জলীয় দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিডের মেন পার্থক্য হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে স্ট্রং অ্যাসিড, ফলে প্রচুর পরিমাণে H+ আয়ন দেবে এবং সেটা জলের সঙ্গে বিক্রিয়া করে প্রচুর পরিমাণে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে। কিন্তু অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে মৃদু অ্যাসিড, যেটা অতটা H+ আয়ন দিতে পারে না। তাহলে এখানে অ্যান্সার কী হবে? HCl দুর্বল। ওরে বাবা, হাতে দিলে বুঝতে পারবা। HCl শক্তিশালী এবং দুর্বল অম্ল। দিস ইজ দ্য কারেক্ট অপশান। এখানে উভয়ই সম্পূর্ণ না, HCl সম্পূর্ণ আয়নিত হবে, কিন্তু CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড সম্পূর্ণ আয়নিত হয় না, কম পরিমাণ আয়ন দেবে, ঠিক আছে?
এবং HCl কিন্তু অজৈব অ্যাসিড, কিন্তু CH3COOH কিন্তু জৈব অ্যাসিড। মনে রাখবে HCl কিন্তু অজৈব অ্যাসিড, HCl কিন্তু অজৈব, যেখানে এ ব্যাটা কিন্তু জৈব। নেক্সট বলছে যে HCl এর পিএইচ এর মান থেকে বেশি, HCl এর পিএইচ মান CH3 থেকে কম হবে। যার অ্যাসিডিটি যত বেশি হবে, যে যত বেশি অ্যাসিডিক হবে, তার পিএইচ মান তত কম হয়। HCl বেশি অ্যাসিডিক, ঠিক আছে। HCl কি, HCl হচ্ছে, এক মিনিট, HCl হচ্ছে বেশি অ্যাসিডিক, ঠিক আছে। সুতরাং HCl এর পিএইচ কম হবে কার, CH3COOH এর তুলনায়, ঠিক আছে। চলো নেক্সট, এই হালকা মনে হয় এই পাশটা কেটে গেছে, এক মিনিট একটু, হ্যাঁ একটু সামান্য। চলো পরের প্রশ্ন কি বলছে, যদি কোনো বস্তু সমত্বরণে গতি করে, অর্থাৎ সমত্বরণ শব্দের অর্থে কি ত্বরণ চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, অর্থাৎ প্রতি মুহূর্তে বেগ বাড়ছে কিন্তু ত্বরণ চেঞ্জ হচ্ছে না, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, তাহলে বেগ সময় রেখচিত্রের কেমন হবে। সময় কক্ষের সমান্তরাল, দেখো যদি সময় কক্ষের সমান্তরালে হয়, দেখো এখানে টি, এইটা হচ্ছে তোমাদের ভি ফর ভেলোসিটি, এদিকে সময় কক্ষের সমান্তরাল মানে এই রকম বলেছে। এখানে এইটা বলতে কী বোঝাচ্ছে, যেখানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি চেঞ্জ না হলে ত্বরণ কী হবে, ভেলোসিটি নো চেঞ্জ, তার মানে ত্বরণ এখানে জিরো, এখানে জিরো ত্বরণ বলেনি, বলেছে সমত্বরণ, তার মানে এইটা তো অ্যান্সার হবেই না, ঠিক আছে। সমান্তরাল শব্দের অর্থ ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, টাইম দেখো চলছে, কিন্তু ভেলোসিটি যা এখানে ছিল তাই এখানে সর্বত্র ভেলোসিটি সেম। এরকম ক্ষেত্রে ভেলোসিটি চেঞ্জ না হলে ত্বরণ জিরো হবে, কিন্তু এখানে সমত্বরণ বলেছে মানে ত্বরণ আছে, কিন্তু ত্বরণটা সমান আছে, সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে না, সমান সময়ের ব্যবধানে বেগ সমান হারে বাড়ছে, তখন তাকে সমত্বরণ বলি। আচ্ছা, সমান ঢালযুক্ত একটি তির্যক সরলরেখা, হ্যাঁ এইটাই অ্যান্সার হবে, সমান ঢালযুক্ত একটি তির্যক সরলরেখা, সমান ঢাল আছে দেখো, ঠিক আছে, এখানে যা ঢাল এর স্লোপের, এখানেও স্লোপ তাই। এই স্লোপ কী বোঝায়, ভেলোসিটি টাইম গ্রাফে স্লোপ কী বোঝায়, স্লোপ তো ত্বরণকে বোঝায়, তো ত্বরণ তো সমানই হতে হবে, কারণ স্লোপ সেম, বুঝতে পারছো, এইখানে যা থিটা তৈরি করছে এই জায়গায় থিটা সেম, এবং এখানেও থিটা সেম, তুমি যেখানে একটা দাগ দাও দিয়ে তুমি যদি থিটা তৈরি করো, এখানে যদি থিটা হয় এখানেও তোমাদের থিটা হবে, এখানেও তোমাদের থিটা হবে, এখানেও তোমাদের থিটা হবে, থিটা সেম, তার মানে স্লোপ সেম। স্লোপ সেম কেন, কারণ ত্বরণ সমান, ওই জন্যই তো স্লোপ সমান, কারণ স্লোপটাই কি কাকে বোঝায়, ভিটি গ্রাফের স্লোপ কাকে বোঝায়, ত্বরণকে বোঝায়, ঠিক আছে। আর ভিটি গ্রাফের অভ্যন্তরে যদি কোনো এরিয়া বার করো সেটা কাকে বোঝায়, ভিটি গ্রাফের অভ্যন্তরে যদি কোনো এরিয়া বার করো, এরিয়া সেটা কাকে বোঝায়, সবাই জানি আমরা ডিস্ট্যান্সকে বোঝায়, তাই তো, ডিস্ট্যান্সকে বোঝায়, মানে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্টকে বোঝায়, নট ডিস্ট্যান্স, কারণ ভিটি গ্রাফ বলেছি আমি, ভেলোসিটি টাইম, সো অ্যান্সার সরণ হবে, সরণ, ডিসপ্লেসমেন্ট মানে কি সরণ। এটা কি কেটে যাচ্ছে, এক মিনিট, একটা মিনিট দেখি একটু, নিচে লিখে দিচ্ছি ত্বরণ জিরো, ঠিক আছে, তো অ্যান্সার এইটা হবে তোমাদের। চলো পরেরটা বলছে, জৈব রসায়নে অনুযায়ী সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেমন ধরো মিথেন, এরা যদি জলে, মিথেন হচ্ছে ক্লিন, মিথেন হচ্ছে কি একটা পরিষ্কার, হচ্ছে তোমাদের মানে যেটাকে আমরা বলি হচ্ছে ক্লিন জ্বালানি, মানে ফুয়েল, ঠিক আছে, ক্লিন ফুয়েল, যদি পরিষ্কার জলে, তাহলে হলুদ উৎপন্ন হয় না, বলছে সম্পূর্ণ দহন বলেছে, দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বনের বায়ুতে দহন, যদি সম্পূর্ণ দহন হয়, ঠিক আছে, মানে পরিমিত এখানে অক্সিজেন পাচ্ছে, তখন তাকে আমরা সম্পৃক্ত দহন বলি এবং সম্পূর্ণ দহন বলি, তখন কী হয়, সেটা পরিষ্কার নীল শিখা উৎপন্ন করে, ঠিক আছে, ব্লু কালার উৎপন্ন করে এবং জ্বলতে থাকে। চলো নেল, কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে কী বলা হয়। দেখো নিউট্রন এবং প্রোটনের মোট সংখ্যাকে আমরা কি বলি, মাস নাম্বার বলি, ঠিক আছে, মাস নাম্বার বলা হয়, এবং মাস নাম্বারকে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটা মনে রাখবে, মাস নাম্বারকে এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটাও মনে রাখবে। অ্যাটমিক নাম্বার মানে এই পারমাণবিক সংখ্যাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় না, কিন্তু যদি পারমাণবিক সংখ্যা ইংরাজি অ্যাটমিক, অনেকে বলবে এ দিয়ে, না, পারমাণবিক সংখ্যাকে এ দিয়ে নয়, ভর সংখ্যাকে এ দিয়ে, পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটা মনে রাখবে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনসটা। চলো, উদ্ভিজ্জ প্রজনন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ভুল। এই প্রক্রিয়ায় নতুন উদ্ভিদ জনক উদ্ভিদের ক্লোন বা হুবহু প্রতিলিপি তৈরি হয়।
তার বলছে এখানে ভুল কোনটা বলেছে, ফার্স্ট অপশান কিন্তু কারেক্ট। মনে রাখবে এই প্রক্রিয়ায়, এই যে ভেজিটেটিভ প্রোপাগেশনে কিন্তু কোনো রকম মানে জেনেটিক বৈচিত্র্য দেখা যায় না। মানে কি, যদি ওই গাছটাতে পোকা ধরার থাকে, তাহলে যে গাছটা উৎপন্ন হচ্ছে তাতেও ওই পোকা ধরবে। অর্থাৎ কোনো রকম কোনো ভ্যারিয়েশন আসে না, ঠিক আছে, বৈচিত্র্য কিছু আসে না, যা আছে তার কপি তৈরি হচ্ছে। তো এ অপশান তো কারেক্ট। বি অপশানে বলছে এতে নতুন উদ্ভিদের বিকাশ বীজাণ্ড বীজ গঠনের পর হয়, এইটা কিন্তু ভুল। মনে রাখবে যখনই ভেজিটেটিভ প্রোপাগেশন করছো, তার মানে ভেজিটেটিভ কোনো অর্গান থেকে সেখানে কোনো রকম কোনো জনন অঙ্গ ব্যবহার করা হচ্ছে না। বীজ হচ্ছে জনন প্রক্রিয়ার মধ্যে থাকে। ফুল, ফুল থেকে ফল, ফল থেকে বীজ উৎপন্ন হয়, ঠিক আছে। পরিপক্ক ডিম্বাশয়কে আমরা ফল বলি, আর পরিপক্ক ডিম্বাণুকে আমরা বীজ বলি। তার মানে পুরোটাই ফলের মধ্যে, ফুলের মধ্যে থাকে। অতএব ফুল হচ্ছে আমাদের জনন অঙ্গ, মানে উদ্ভিদের। তো সেক্ষেত্রে জনন অঙ্গে যদি হয় তাহলে তাকে সেক্সুয়াল রিপ্রোডাকশান বলবো আমরা। জনন অঙ্গ ইনভলভ হলে তাকে সেক্সুয়াল রিপ্রোডাকশান বা যৌন প্রজনন বলবো। কিন্তু ভেজিটেটিভ প্রোপাগেশন হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান, মানে অযৌন প্রজনন। আর অযৌন প্রজননে কিন্তু ফুল, এই সমস্ত, মানে ফুল তো থাকবেই না প্রথম কথা। ফুল ছাড়া যদি রিপ্রোডাকশান হয় তখনই আমরা তাকে ভেজিটেটিভ প্রোপাগেশন বলি। তো সেক্ষেত্রে এইটা আমাদের ইনকারেক্ট। বীজ এবং বীজাণ্ড কখনোই ব্যবহার হয় না, ঠিক আছে। এতে এতে অন্যান্য, অর্থাৎ ফুল ব্যতীত, জনন অঙ্গ ব্যতীত অন্যান্য যে সমস্ত জিনিস সেইগুলোকে ব্যবহার করা। এটা তোমাদের ওল্ড এনসিইআরটি মানে ক্লাস 10-এর যে পুরনো বই তাতে দেওয়া আছে। ক্লাস 10 চেঞ্জ হয়নি, ওই জন্য মাঝে মাঝে বেরিয়ে যায়, যেহেতু রিপ্রোডাকশনের 2টো চ্যাপ্টার হয়ে গেছে এখন, 9-এও আছে 10-এও আছে। তো মূল, কাণ্ড, পাতা মতো উদ্ভিদ অঙ্গ ব্যবহার হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই পদ্ধতিতে উৎপন্ন উদ্ভিদে সাধারণত বীজ থেকে উৎপন্ন উদ্ভিদের তুলনায় ফুল ও ফল আগে আসে, এটা কারেক্ট, ঠিক আছে, এটাও কারেক্ট। তো এখানে ভুল কোনটা বার করতে বলেছে, বি অপশান। মনে রাখবে এ, সি আর ডি একটু পড়ে যাবে, কারণ এ, সি আর ডি হচ্ছে এই ভেজিটেটিভ প্রোপাগেশনের মেন বৈশিষ্ট্য হয় কিন্তু। তো এখান থেকে তুমি মানে ওগুলোকে পড়ার পার্ট হিসেবে ভাবতে পারো, ঠিক আছে। চলো নেক্সট। জলবায়ু পরিবর্তনের কারণে বা ফলে পশ্চিমঘাট পর্বতে যে চরম এবং অনিয়মিত বৃষ্টিপাত হচ্ছে, আমরা জানি পশ্চিমঘাট পর্বতে একটা দিক বৃষ্টির ছায় অঞ্চল, আর একটা দিক হচ্ছে বৃষ্টিবহুল অঞ্চল, ঠিক আছে। রেন শ্যাডো অঞ্চল ছোটোবেলায় পড়েছো, যে এত পরিমাণ বৃষ্টি হয়ে যায় একদিকে, যে অপর দিকে যখন ওই মেঘ পৌঁছায় তখন আর বৃষ্টি হয় না, ঠিক আছে। ছোটোবেলায় সব আমরা পড়েছি এগুলো। তো বেশি, ঠিক আছে, এক্সট্রিম অ্যান্ড এরাটিক যে রেনফল হচ্ছে, তার ফলে বাস্তুতন্ত্র এবং স্থানীয় প্রজাতির উপর কী প্রভাব পড়ছে। তো ডেফিনেটলি বাস্তুতন্ত্র সম্পূর্ণ ধ্বংস তো হবে না, কিন্তু প্রজাতির বেঁচে থাকা তো অসুবিধা ডেফিনেটলি হবে। তো ডি অপশান এখানে কারেক্ট, ঠিক আছে। ডি অপশান এখানে কারেক্ট। দেখো, যেই বেশি বৃষ্টি হবে তখন মাটি ধুয়ে বেরিয়ে যায়, আর পশ্চিমঘাট পর্বত মানে কি ঢাল আছে, সো মাটি ধুয়ে বেরিয়ে যাওয়া মানে কি, মাটির ওপরের আবরণ নষ্ট হয়, তার ফলে কী হয়, উদ্ভিদ জন্মাতে পারে না, তার ফলে কী হয়, বাস্তুতন্ত্রের ক্ষতি হয়। ধ্বংস তো হয়ে যাবে না, কিন্তু বেঁচে থাকতে অসুবিধা ডেফিনেটলি তাদের হবে, ঠিক আছে। তো ডি অপশান কারেক্ট। একজন ফুটবলার বলে লাথি মারলো, আচ্ছা, একজন ফুটবলার বলে লাথি মারলো এবং গোলরক্ষক সেটিকে ধরে থামিয়ে দিল। কাজ ও বল প্রসঙ্গে নিচের কোন বক্তব্যটি সঠিক। দেখো, বল হচ্ছে একটা বস্তু, ফুটবলার কী করছে, পা দিয়ে সেটাকে লাথি মারছে, ঠিক আছে, পা দিয়ে তাকে লাথি মারছে, তার মানে বল প্রয়োগ হচ্ছে এদিকে, বল এদিকে প্রয়োগ হচ্ছে, আর বল প্রয়োগ বিন্দু সরণও এদিকে হচ্ছে, তার মানে ফুটবলার কিন্তু পজিটিভ কাজ করছে, বল এবং সরণ একই দিকে হচ্ছে, সো ডেফিনেটলি এখানে পজিটিভ কাজ হচ্ছে, ঠিক আছে। এইবার দেখো, আর গোলরক্ষক কী করছে, এই যে গোলরক্ষক সে থামিয়ে দিয়েছে, তার মানে সে বিরুদ্ধে কাজ করছে, তার মানে গোলরক্ষক কী করছে, নেগেটিভ কাজ করছে, ঠিক আছে। তো খেলোয়াড় প্রয়োগ করা বল ও বলের সরণ একই দিকে হবে, এটা তো কারেক্ট। খেলোয়াড়ের প্রয়োগ করা বল ও বলের সরণ একই দিকে হচ্ছে। খেলোয়াড় দ্বারা বলের উপর সম্পাদিত কাজ ধনাত্মক, এটাও কারেক্ট। গোলরক্ষক প্রয়োগ করা বল সরণের বিপরীত, এটাও কারেক্ট। গোলরক্ষক দ্বারা বলের উপর কাজ যদি সম্পাদন, তো সবকটাই তো কারেক্ট হচ্ছে। এখানে কি বলেছে, কোনটা সঠিক, সবকটাই সঠিক, 1 2 3 4 সবকটাই সঠিক, অল আর রাইট, যা যা বলেছে সব রাইট, বুঝতে পারছি। চলো, আগের প্রশ্নটা কিন্তু সত্যি ভালো প্রশ্ন ছিল। আরও দেখো, মানবদেহে স্নায়ুকোষের মাধ্যমে সঞ্চারিত তড়িৎ রাসায়ন বার্তাকে বৈজ্ঞানিকভাবে কী বলা হয়, তাকে বলা হয় নার্ভ ইম্পালস। এবং মনে রাখবে, এই তড়িৎ রাসায়নিক বার্তা কেন বলা হয়,
যখন সাইন্যাপসিস দিয়ে বেরোচ্ছে তখন সেটা কিন্তু কেমিক্যাল বার্তা হয়। এক মিনিট, এখানে সাদা কালি ব্যবহার না করলে হচ্ছে না। যখন সাইন্যাপসিস দিয়ে বেরোচ্ছে তখন সেটা কেমিক্যাল বার্তা হয়, কিন্তু তখন ডেনড্রাইটের মধ্যে ঢুকে যাচ্ছে তখন তাকে ইলেকট্রিক ইম্পালসে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তো একে নার্ভ ইম্পালস বলা হয়। চলো, তো যে কেমিক্যাল বেরোয় সেটাকে আমরা কী বলি? নিউরো ট্রান্সমিটার বলি। এটাও তোমাদের এনসিইআরটিতে আছে। ঠিক আছে, নিউরো ট্রান্স, এরপরে তো আবার কালো কালিতে লিখতে হবে। এক মিনিট, ট্রান্সমিটার। ঠিক আছে, তাকে কী বলা হয়? নিউরো ট্রান্সমিটার বলা হয়, এটা মনে রাখবে। একটু বড় প্রশ্ন, পদার্থের প্রসঙ্গে নিচের কোন বিবৃতিটি প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য নয়? প্রকৃত দ্রবণ কাকে বলা হয়? যেটা হোমোজেনাস, মানে তার মধ্যে যে পদার্থটা মিশে, ধরো একটা দ্রবণ আছে, তার মানে কি আছে সেখানে? দ্রাব্য এবং দ্রাবক আছে। তো দ্রাব্য এবং দ্রাবককে আলাদা করে চেনা যাবে না, মানে তারা একে অপরের সাথে এমনভাবে মিশে থাকবে। এটাকে আমরা কি বলি? সমসত্ব দ্রবণ বলি। এটি সমসত্ব এবং স্বচ্ছ মিশ্রণ, এটা তো কারেক্ট। এখানে বলেছে কোনটা বৈশিষ্ট্য নয়। তারপর কি বলছে? এটিকে পরিশ্রমণ পদ্ধতিতে উপাদানগুলোকে পৃথক করা যায়। আমরা জানি দ্রবণের উপাদানগুলোকে পরিশ্রমণ পদ্ধতিতে পৃথক করা যায় না, তো এটাই কারেক্ট এখানে, কারণ এটাই এখানে প্রপার্টি নয় দ্রবণের। স্থির অবস্থায় রাখলে এটি কণাগুলো তলিয়ে যায় না, অর্থাৎ স্থিতিশীল। অবশ্যই এটা স্টেবল মিক্সচার হয়। এবং আমরা জানি যে যেহেতু কণা দেখা যায় না, সেহেতু দ্রবণে কিন্তু কোনো টিন্ডল এফেক্ট দেখা যায় না। মনে রাখবে, দ্রবণে কিন্তু নো টিন্ডল এফেক্ট, দ্রবণের টিন্ডল এফেক্ট দেখা যায় না, কারণ দ্রবণের কণাগুলো এত ছোট হয় যে টিন্ডল এফেক্ট দেখা যায় না। এর পার্টিকেল সাইজ লেস দ্যান 1 ন্যানোমিটার। ইয়েস, এর পার্টিকেল সাইজ কিন্তু লেস দ্যান 1 ন্যানোমিটার হয়। এটা তোমাদের ওল্ড এনসিইআরটিতে বেটার দেওয়া আছে। নিউ এনসিইআরটিতে আছে, হজবলাটাই বেড়াচ্ছে। ওল্ড এনসিইআরটিতে একদম বৈশিষ্ট্য করে দেওয়া আছে, ওটা বেটার। 9-এর ওল্ড এনসিইআরটি 8 কোশ্চেনটার জন্য ওল্ড এনসিইআরটি বেস্ট। ঠিক আছে, চলো নেক্সট। পরীক্ষাগারে কোন জৈব যৌগ সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত তা প্রধানত কোন রাসায়নিক পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়? দারুণ কোশ্চেন। দেখো, পরীক্ষাগারে কোন জৈব যৌগ সম্পৃক্ত অসম্পৃক্ত তা প্রধানত রাসায়নিক কোন বিক্রিয়ার মাধ্যমে দেখা যায়? এটা হচ্ছে ব্রোমিন ওয়াটার টেস্ট হবে তোমাদের অ্যান্সার। কেন হয়? দেখো, ব্রোমিন ওয়াটারের যে কালার হয় সেটা হচ্ছে রেডিশ ব্রাউন। ঠিক আছে, লালচে বাদামি। অ্যাকচুয়াল কালার কি? লালচে বাদামি। যেটা ঘটে সেটা হচ্ছে ব্রোমিন আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের সাথে অ্যাড হয়ে গিয়ে এই যে লালচে বাদামি রঙটা আর থাকে না। তার মানে ব্রোমিনের অ্যাকচুয়াল কালার হচ্ছে রঙিন। কী রঙ? এই, কিন্তু রঙহীন হয়ে যাচ্ছে। সেটা কী হয়ে পড়ছে? সেটা রঙহীন হয়ে যাচ্ছে। কখন? যখন তার সঙ্গে কী অ্যাড হচ্ছে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যাড হচ্ছে। তার মানে যদি অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যাড হয় তখন ব্রোমিন জলের রঙ ভ্যানিশ হয়ে যায়, উড়ে যায়। তো রঙহীন হলে আমরা বুঝবো সেটা অসম্পৃক্ত, আর রঙিন না হলে বুঝবো সেটা সম্পৃক্ত। এটা ব্রোমিন ওয়াটার টেস্ট দিয়েই বোঝা যায়। ঠিক আছে, গুড কোশ্চেন, এনসিইআরটিতে আছে এটা। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে বিক্রিয়াটা ঘটে ব্রোমিনের সঙ্গে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই বিক্রিয়াটাকে কী বিক্রিয়া বলে জানো? অ্যাডিশন রিয়াকশান বলে। অ্যাডিশন রিয়াকশান, এটা মনে রাখবে। এই বিক্রিয়াকে কী বিক্রিয়া বলে? অ্যাডিশন রিয়াকশান বলে। সংযোজন বিক্রিয়া হওয়া উচিত, বাট আমি জানি না এর বাংলাটা অ্যাকচুয়ালি কী, বাট অ্যাডিশন রিয়াকশান আমি বলতে পারি। ঠিক আছে, ইংলিশে অ্যাডিশন রিয়াকশান 100% শিওর। চলো নেক্সট। পরের প্রশ্ন বলছে, দুটো বাল্ব পি এবং কিউ 12 ভোল্ট ব্যাটারির সাথে সমান্তরালে যুক্ত আছে। জানি না কোশ্চেনটা পড়েছিল কি না, কিন্তু একজন আমাকে স্ক্রিনশট দিয়ে বলেছিল করাতে। কোশ্চেনটা ভালো লেগেছে এবং কোশ্চেনটা বিগত বছরে পড়া প্রশ্ন। ঠিক আছে, যেমন টেকনিশিয়ানে এই টাইপের কোশ্চেন দেখা গেছে, তো আমি সেই জন্য তোমাদের তুলে দিয়েছি। পি এবং কিউ 12 ভোল্ট ব্যাটারির সাথে সমান্তরালে যুক্ত আছে। যদি পি এর রোধ 4 হয় এবং কিউ এর রোধ 8 হয়, তবে ওই একই সময় পি ও কিউ এর দ্বারা উৎপন্ন তাপের অনুপাত কত? দেখো, একটা জিনিস বলি, খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে যে হিটের ফর্মুলা কী হয়, কীভাবে আসে, ব্যাপারটা পুরো বোঝো। আই স্কোয়ার আর টি। ঠিক আছে, এবার আই ইকুয়াল টু কী? আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর, আমরা জানি, কারণ ভি ইকুয়াল টু আই আর। তো আই ইকুয়াল টু কী হবে? ভি বাই আর হবে। ঠিক আছে, এখান থেকে আসছে, বুঝতে পারছো আশা করি। এটা ওহমের সূত্র থেকে আসছে। তো এই আয়ের জায়গায় ভি আর আর বসাও, তাহলে আয়ের জায়গায় বসিয়েছ, কিন্তু আয়ের মাথাতে স্কোয়ার ছিল, তো এর মাথাতে স্কোয়ার হয়ে যাবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা আসছে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু টি, এটা তো ছিলই। তো এই আরকে কেটে দেবে, তো এখানে কী হচ্ছে? ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। তার মানে দেখতে পাচ্ছ যে হিটের এটাও একটা ফর্মুলা হয়, এটাও ইকুয়াল টু হিট।
এবার এখান থেকে তুমি একটা জিনিস ভালো করে বোঝো, সেটা হচ্ছে এই ফর্মুলা থেকে তুমি কি বুঝতে পারছো? দেখো দু রকমের ফর্মুলা। এই ফর্মুলা থেকে আমরা বুঝতে পারছি যখন আই কনস্ট্যান্ট তখন হিট কিন্তু আর এর সাথে সমানুপাতিক এবং টাইমের সাথে সমানুপাতিক। কখন? যখন আই কনস্ট্যান্ট। ভালো করে বুঝবে এটা কখন, যখন আই কনস্ট্যান্ট। এটা কখন? যখন আই কনস্ট্যান্ট। কিন্তু যখন আই কনস্ট্যান্ট না হয়ে যখন ভি কনস্ট্যান্ট, যখন ভি কনস্ট্যান্ট, আই নেই এখানে, ভি আছে না, যখন ভি কনস্ট্যান্ট তখন কিন্তু হিট আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক দিচ্ছে। এখানে কিন্তু হিট আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক দিচ্ছে। আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে কেন? কারণ আমাদের এখানে ভোল্ট আর আর উল্লেখ আছে, দ্যাট ইজ ওয়াই। বোঝা গেল? ফান্ডাটা বোঝা গেল? তো ফান্ডা বুঝলে এবার চলো অ্যাপ্লাই করা যাক। বুঝলে অ্যাপ্লাই করতে হবে। তার মানে বেসিক্যালি কি, এখানে আর এর মান দেওয়া আছে, তোমাদের হিট বার করতে বলেছে। তার মানে পি এর যা হিট বেরোবে আর কিউ এর যা হিট বেরোবে, যেহেতু আর এর সঙ্গে হিটের সম্পর্ক ব্যস্তানুপাতিক যখন ভি ইজ কনস্ট্যান্ট, কারণ দেখো 12 ভোল্ট দুটোতেই অ্যাপ্লাই হচ্ছে, এটা তো 12 ভোল্ট, এটা তো 12 ভোল্ট, তাহলে ভি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে আর এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি, আর এর যা রেশিও আসবে হিটের রেশিও তার উল্টো আসবে। তার মানে এটা ছিল 4, এটা ছিল 8, উল্টে যাবে, 8 আর 4 হবে। তার মানে কাটাকুটি করলে হয় 2:1, দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি? কিছু না, আশা করি বোঝাতে পারলাম। যখন ভি কনস্ট্যান্ট তখন আর এর সঙ্গে হিটের সম্পর্ক ব্যস্তানুপাতিক, আর যখন আই কনস্ট্যান্ট তখন আর এর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো। सोच रहा हूँ हिंदी में चैनल खुल जाता हूँ, भी ज़्यादा आएगा। क्या बोलते हो? बताओ। मेरा हिंदी उतना बुरा नहीं है, अच्छा है, लेकिन थोड़ा टोन में बेंगली है। अच्छा, বাংলাই তো আমার মাতৃভাষা না, এই কথাটাকে আমি হিন্দিতে বলতে পারবো না। বাংলা আমার মাতৃভাষা, এটা বাংলাতেই বলতে হবে আমাকে, কিছু করার নেই। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ভেলোসিটি? ভেলোসিটি তার মানে বেগ। বেগের এসআই ইউনিট কি? মিটার পার সেকেন্ড। অ্যান্সার উইল বি দিস, কিলোমিটার পার আওয়ার। জীবনে কোনো দিন মনে রাখবে, এমকেএস পদ্ধতি হোক, এসআই পদ্ধতি হোক, সিজিএস পদ্ধতি হোক, আচ্ছা এ সিজি কোনোটাতেই আসে না, ঠিক আছে। সিজিএস একক কি? সেমি পার সেকেন্ড, এটা মনে রাখবে। এটা সিজিএসে একক, যেহেতু এটা কমন নয়, অনেকে গুলিয়ে ফেলে। সেমি পার সেকেন্ড। এসআইতে এবং এমকেএসে এই দুটোতে এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে ত্বরণের একক, এটা হচ্ছে ত্বরণের একক, ঠিক আছে। এটাতে এককই নয়, এই দুটো আমরা, এটা হচ্ছে সিজিএসে, এটা এমকেএস বা এসআইতে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। কোনো বস্তুকে উত্তল লেন্সের সামনে অসীম থেকে ধীরে ধীরে, অসীমে অবস্থান ছিল বস্তুর, সেখান থেকে ধীরে 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 তাকে ফোকাসের দিকে নিয়ে আসা হচ্ছে। ফোকাসে যদি কোনো বস্তু থাকে, আগের এনসিইআরটিতে লেখা ছিল সেখানে ইনফিনিটিতে গিয়ে বস্তু উৎপন্ন হয়, কিন্তু মনে রাখবে অ্যাকচুয়ালি ইনফিনিটি মানে কোথায়, কোনো ডিস্টেন্সকে ইনফাইনাইট বলা যায় না। ইনফাইনাইট ডিস্টেন্স মানে যার কোনো শেষ নেই, তার মানে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। কী হবে অ্যান্সার তোমাদের কারেক্ট হবে এইটা, ঠিক আছে। কিন্তু দেখো যদি মানে ফিজিক্সে যদি অ্যাকচুয়াল যদি থিওরি ধরো, তাহলে কিন্তু অপশান এ কারেক্ট। কারণ প্রতিবিম্ব আস্তে আস্তে ফোকাস থেকে ধীরে ধীরে অসীমের দিকে সরে যাবে এবং প্রতিবিম্ব বড় হয়ে যাবে, ইতনা বড় হবে যে তুমি সেই প্রতিবিম্ব দেখতেই পাবে না। ওই জন্য নিউ এনসিইআরটিতে লেখা আছে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। বুঝতে পারলাম? তোমার যদি ওল্ড সিরিজ থাকে, যেটা কিনা তোমার ওই ওটাকে কী বলে, তোমার যদি 2018 বা 19-এর যেটা তোমাদের বই, ত্রিপুরা বোর্ডের বই যদি থাকে, তাহলে ওখানে দেখবে এইটা লেখা আছে, অপশান এ লেখা আছে। কিন্তু যদি নিউ এনসিইআরটি, মানে দেখো ক্লাস 10-এ এনসিইআরটি কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু অতটা চেঞ্জ হয়নি যতটা 9 হয়েছে। ওই জন্য আমরা বলছি না চেঞ্জ হয়েছে। ক্লাস 10-এ এনসিইআরটিতে অনেক লাইন, অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেমন ব্লিচিং পাউডার সংকেত চেঞ্জ হয়েছে, যেমন এইটা চেঞ্জ হয়েছে, এই যে এইটা, ঠিক আছে। নিউ এনসিইআরটি এখন এইটা লেখে। ক্লাস 10-এর যে নতুন এনসিইআরটি মানে কি, পুরো বইটা চেঞ্জ হয়নি, বইয়ের কিছু লাইন, প্যারাগ্রাফ ইত্যাদি চেঞ্জ হয়েছে। আর ত্রিপুরা বোর্ড হচ্ছে বস্তা পচা এনসিইআরটি ইউজ করে, 2018-19 এনসিইআরটি ইউজ করে, তো ওখানে তোমাদের এইটা লেখা আছে। তো কোনটা অ্যান্সার হবে? এইটা অ্যান্সার হওয়া উচিত, অ্যাকচুয়ালি এইটা অ্যান্সার হয়। কিন্তু খুব যদি ফিজিক্সের নিয়ম ধরো, তাহলে অপশান এও ভুল নয়। এখন রেল কোনটা অ্যান্সার নেয়, রেলের ব্যাপার, ঠিক আছে। চলো, বড় হতে থাকবে, মনে রাখবে, আস্তে আস্তে সরে আসবে এবং ব্যাপক বড় হয়ে যাবে। আচ্ছা, এই যে যদি ধরো এটা বড় হলো, যদি এইটা অপশান সঠিক হয়, এটা কিন্তু সৎ প্রতিবিম্ব হবে, মানে রিয়েল, এবং উল্টো প্রতিবিম্ব হবে, এটা মনে রাখবে, ঠিক আছে। চলো
মানব হৃৎপিণ্ডের কোন অংশে কোন প্রকোষ্ঠে অক্সিজেনযুক্ত রক্ত দেখা যায়? দেখো, যদি আমি বলি এইটা আমার হৃৎপিণ্ডটাকে একবার আঁকি, তো মাথার খুলির মতো হলো, যাই হোক, এবং এটাকে তুমি দুটো পার্টে ভাগ করে দাও, তাহলে এই দিকটা আমাদের কি হচ্ছে, এই দিকটা আমাদের হয়ে যাচ্ছে রাইট, আর এই দিকটা হয়ে যাচ্ছে আমাদের লেফট। তুমি বলছো এইটা তো লেফট হয়, তুমি যাকে দেখছো তার রাইট কোন দিকে? এই দিকে। তুমি যাকে দেখছো তার লেফট কোন দিকে? এই দিকে। এটা একটা মানুষ, ধরুন এখানে মুন্ডু বসানো আছে, তাহলে এইবার বলো, তুমি মানুষটাকে দেখছো, তাহলে এই মানুষটা রাইট কোন দিকে হবে? এই দিকে হবে। আর মানুষটা লেফট কোন দিকে হবে? এই দিকে হবে। তো সেইভাবে বুঝে কাজ করো, ঠিক আছে? মনে রাখবে, রাইটের সঙ্গে লেফট কোন দিন মিক্সড আপ হবে না। আর একটা জিনিস মাথা রাখবে, সবসময়ের জন্য দূষিত রক্ত অলিন্দে যায়, তারপর নিলয়ে যায়। ঠিক আছে, এবং এখানেও তাই, এটা হচ্ছে ডান নিলয়, এটা হচ্ছে বাম নিলয়, বাম দিকে আছে, আর নিলয়। ঠিক আছে, এবার আমি একটা কাজ করছি, এইগুলোকে আমি একটু কালো করে দিচ্ছি, এগুলো আমি কী করছি, কালো করে দিচ্ছি। কেন কালো করছি? কারণ এগুলো সব বিশুদ্ধ দিক, বিশুদ্ধ দিক। এখানে দূষিত দিকের কথা বলেছে, তো গ্যারেন্টি লেফটের সাইডেই হবে, এটুকু 100% শিওর। ঠিক আছে, ফুসফুস থেকে লেফট সাইডে এই ঢুকলে এখান থেকে নিলয়ে যাবে, নিলয় থেকে এখানে মহাধমনী আছে, আয়োটা, সে আয়োটা দিয়ে কী হবে, বেরিয়ে সারা দেহে যায়। তাহলে কোনটা এখানে অপশান হবে? দেখো, ডান অলিন্দ তো অপশান নয়, ডান নিলয় অপশান নয়, বাম অলিন্দ অপশান হতে পারে, বাম নিলয় অপশান হতে পারে। এখন অ্যাকচুয়ালি দেখো, রক্ত যদি থাকে বলো সাময়িক সময়ের জন্য, তাহলে সেটা নিলয় হওয়া উচিত। খুব যদি মাইনরলি দেখো, তাহলে বিআরডি বোথ অ্যান্সার হওয়া উচিত, কিন্তু কোশ্চেনটা কীভাবে দিয়েছিল জানা নেই, তবে খুব ভালো অ্যান্সার হচ্ছে বাম নিলয়। কেন? কারণ রক্ত কিন্তু অলিন্দে বেশিক্ষণ থাকে না, রক্ত সঙ্গে সঙ্গে নিলয়ে চলে আসে, আর নিলয় থেকেও রক্ত পুশ আপের মাধ্যমে কী হয়, ধমনীতে পৌঁছে যায় সঙ্গে সঙ্গেই প্রায়, সুতরাং কোথাও থাকে না। আর যদি থাকার কথা বলাই হয়, তাহলে বামের অলিন্দ বাম নিলয়ে থাকে, এইটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, এবার একটু ছোটো রুট ম্যাপটা দেখিয়ে দিই, কারণ স্টুডেন্টরা এটা দিয়ে গোলায়। দেখো, সবুজ করছি মানে এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, প্রথমে অলিন্দে যায়, অলিন্দ থেকে নিলয়ে আসে, নিলয় থেকে কোথায় যাচ্ছে, সোজা ইউটার্ন মেরে যায় হচ্ছে ফুসফুসে। ঠিক আছে, কোথায় যাচ্ছে? ফুসফুসে। এই হচ্ছে পদ্ধতি, এইখান দিয়ে এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, অলিন্দ থেকে সোজা ইউটার্ন মেরে কোথায় যাচ্ছে? ফুসফুসে। ফুসফুস থেকে এবার এটা পাচ্ছে হচ্ছে রেড রক্ত, মানে ওটুযুক্ত রক্ত, ওটুযুক্ত রক্ত চলে যাচ্ছে কোথায়? বাম অলিন্দে, সেখান থেকে কোথায় যাচ্ছে? নিলয়ে, সেখান থেকে কোথায় যাচ্ছে? তোমাদের সারা দেহে ছড়িয়ে পড়ছে। এই হচ্ছে পুরো প্রসেস, এটা হচ্ছে ওটুযুক্ত রক্ত। আর যেটা কালো এঁকেছি, বা বলতে পারো ওই সবুজ টবুজ এঁকেছি, ওটা হচ্ছে CO2 যুক্ত রক্ত। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো প্রসেস। এবার এখানে বিভিন্ন শিরাটিরার নাম আছে, কিন্তু এখানে লিখলে হজবল হয়ে যাবে, আমি লিখছি না, চলো। আচ্ছা, এটা তোমাদের 25 দাগ হবে, মাফ করো, আগেটা 24 ছিল, এটা 25। তো বলছে অগ্র মস্তিষ্কের প্রধান কাজ কী? দেখো, অগ্র মস্তিষ্কের প্রধান কাজ হচ্ছে এইটা। যদি বলতো অগ্র মস্তিষ্কের কাজ কোনটা, তাহলে বি আর সি বোথ অপশান হতো, কারণ অগ্র মস্তিষ্ক থেকে হরমোনও খরিত হয়। অগ্র মস্তিষ্কের মধ্যে পিটুইটারি থাকে, তার হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন ধরনের হরমোন খরিত হয়। ঠিক আছে, কিন্তু অগ্র মস্তিষ্কের প্রধান কাজ কিন্তু এইটা, চিন্তা করা, স্মৃতি ধরে রাখা, বুদ্ধিমত্তা এবং ভলান্টারি ওয়ার্ক। আচ্ছা, নন ভলান্টারি ওয়ার্ক কাদের দ্বারা হয়? নন ভলান্টারি ওয়ার্কের মধ্যে একটা কাজ হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, এই প্রতিবর্ত ক্রিয়ার যে কাজ, সেটা কিন্তু করে স্পাইনাল কর্ড, এটা মনে রাখবে। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার। তবে নন ভলান্টারি অনেক ধরনের হয়, কেউ না তো প্রতিবর্ত ক্রিয়া নন ভলান্টারি তা নয়। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে বেসিক্যালি কী হবে? সি অপশান কারেক্ট হয়। মনে রাখবে, নন ভলান্টারি কিন্তু প্রতিবর্ত ক্রিয়া এরকমভাবে বলা যায় না, একটু টার্মটা ভুলই হলো বটে। যদি বলে প্রতিবর্ত ক্রিয়া কে করে? স্পাইনাল কর্ড করে, এবার মনে রাখতে পারো। আর আমি তোমাদের প্রথম যে ভিডিও দিয়েছিলাম, তোমাদের মানে এই পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম, তাতে কিন্তু তোমাদের আমি বলেছিলাম যে কোন কোন চ্যাপ্টার, কোন কোন পার্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে এই পার্টটা ছিল। প্রত্যেকটা শিফট এই পার্ট থেকে প্রশ্ন আসছে, যে মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ। ক্লাস 10-এ এনসিটি থেকে পড়ে নিও। তাহলে অ্যান্সার কী হবে তোমাদের এখানে? সি অপশান এখানে কারেক্ট হবে।
আচ্ছা, এখানে তোমাদের ম্যাথ ক্লাস মানে ম্যাথের কোশ্চেন্স চলে এসছে। তারপরে দেখো এখানে তোমাদের কী বলেছে, ডবল পাই চার্ট জিজ্ঞাসা করা হয়েছিল তোমাদের, ঠিক আছে? তো ডবল পাই চার্ট আজকেও জিজ্ঞাসা করা হয়েছে, সো ইম্পর্টেন্ট খুব। এখানে বলেছে ইন হিউম্যান বডি বা মানুষের হাড়ের কোন অংশটি না হাড় দিয়ে গঠিত না ত্বক দিয়ে গঠিত? আচ্ছা, এই কোশ্চেন্সের অ্যান্সারে প্রিন্টিং মিস্টেক আছে, কোনোটাই ঠিক নয়, ঠিক আছে? নিজেরা করো। এই কোশ্চেন্সটা আমি দেখলাম সেইভাবেই রয়ে গেছে কোশ্চেন্সটা। তো মানবদেহের কোন অংশটাই না হাড় দিয়ে গঠিত না ত্বক দিয়ে? তার মানে দেখো এই গ্রাফটাই আমরা ফলো করবো, এই সার্কেলটাই ফলো করবো। এখানে আমাদের এই সার্কেলটা আমাদের লাগবে না। অনেক সময় এরকম হয় যে আমাদের দুটো সার্কেল দেওয়া থাকলেও লাগে অ্যাকচুয়ালি একটা, ঠিক আছে? তো অ্যান্সার কী হবে দেখো, স্কিন লাগবে না হাড়, তার মানে 1/10 আর 1/6 এই দুটো যোগ করব, এ দুটো লাগবে না, মানে এই দুটোর কম্বিনেশনটাই লাগবে না। তো অ্যান্সার কত হবে আমাদের, এবং 1 থেকে আমরা বিয়োগ করে দেবো। তো নিচে আমাদের কত হচ্ছে দেখতে পাচ্ছ, 30। তো 30 মাইনাস 3 30 মাইনাস 3 প্লাস 5 মানে 8 বেসিক্যালি, আর নিচে থাকছে তোমাদের 30। তো কত হচ্ছে 30 মাইনাস 5 আর 3 8 বাই তোমাদের 30। তো 30 থেকে 8কে বাদ দিচ্ছ মানে 22। তো 22-এর 30 মানে 11-15। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে 11-15 হবে। কোনো অপশানই দেখতে পাচ্ছ এখানে নেই, ঠিক আছে? এই জন্য বলেছিলাম এখানে কোনো অপশানই এখানে হবে না। তো 11-15 অ্যান্সার হবে। কেন? কারণ দেখো এখানে অংশ দেওয়া রয়েছে, অংশে যদি পুরোটা ধরি তাহলে এক অংশ হয়, সম্পূর্ণ অংশ টোটাল অংশ কত এক হয়, আর তার থেকে আমাকে জাস্ট এইটা আর এইটাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে? তো সেটাই আমরা করলাম, করে অ্যান্সার বার করলাম। ভেরি ইজি কোশ্চেন্স, কিন্তু দেখলে মনে হয় ঘাবড়ে যাওয়ার মতো ব্যাপার। চলো এর উপর আরেকটা কোশ্চেন্স আমি রেখেছি, বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ প্রোটিনস ইন মাসেলস টু দ্য দ্যাট অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ প্রোটিনস ইন বোনস? ঠিক আছে, তার মানে কি, তার মানে মাসেল আছে 1/3 অংশ, তার মধ্যে প্রোটিন কতটা আছে, ঠিক আছে? আর তোমাদের এক মিনিট, আর তোমাদের কি বলেছে, হাড় কতটা আছে 1/6 অংশ, তাতে প্রোটিন কতটা আছে? তার মানে এই 60%টাকে দুটো পার্টে ভাগ করে দাও, এর 60% আর এরও 60%, ঠিক আছে? এইটা আমাদের অ্যান্সার হবে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ বেসিক্যালি 6 আর 3-এর রেশিওই উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, মানে 2:1। কারণ দেখো এই 16 তো কেটে বেরিয়ে যাবে, এই 6 ওপর দিকে চলে যাবে, এই 3 এদিকে চলে যাবে, তাহলে কত হবে 2:1। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস, ঠিক আছে? চলো নেক্সট পরের প্রশ্ন দেখো, নিজেরা ট্রাই করবে আগে। এই ধরনের তোমাদের জটিল তো নয় কিন্তু বড় বড় টাইপের কোশ্চেন্স পড়ছে। একটি পণ্যের চিহ্নিত মূল্যের ওপর ধারাবাহিক 40% এবং 20% ছাড় দেওয়ার পর ক্রয় মূল্যের ওপর 50% লাভ হচ্ছে, তাহলে এমপির ওপর তুমি কী করছো, 40% এবং 20% ছাড় দিচ্ছ। 40% ছাড় মানে কত, 60/100, 20% ছাড় মানে কত, 80/100। এই এমপির ওপর ছাড় দিলে এসপি আসে, আর সেইটার ভ্যালু কত, সিপির ওপর 150% তোমাদের লাভ থাকছে, ঠিক আছে? এই আমাদের ব্যাপার হচ্ছে। এবার বলছে যদি ক্রয় মূল্য 25% বৃদ্ধি পায় তবে ওই লাভের শতকরা অংশ বজায় রাখতে, শতকরা মানে 150 বজায় রাখতে একক ছাড় তোমাদের কত দিতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে বেসিক্যালি আমাদের 150, তাই তো? তো 100 কেটে বাদ দিয়ে দাও, এই 100 কেটে বাদ পড়ে গেল, এটা তোমাদের যদি এটা দিয়ে কাটি তো 30/2, এটা 30/5, 5×16 80। তাহলে এমপি কত হচ্ছে তোমাদের, নিচে কিছু আছে, ও নিচে একটা 100 আছে, সরি, এটা তোমাদের 4 দিয়ে কাটলে এটা তোমাদের 25, ঠিক আছে? তো এমপি বাই সিপি কত হচ্ছে, 25/2, ঠিক করলাম তো? একবার দেখে নিই। হ্যাঁ, ভুল তো একটা হয়েছে, দেখো এখানে 4×2 8 হবে, আমি এখানে 2 দিয়েছি, এটা ভুল হয়েছে। এবার বলছে যে দেখো ক্রয় মূল্য 25% বাড়ানো হচ্ছে। 25% শব্দের অর্থ কি, 1/4 ভাগ, তার মানে 8-এর 1/4 বাড়াচ্ছ, 8-এর 1/4 মানে কত, 2 বাড়াচ্ছ। 8-এ যদি 2 বাড়ে সেটা বেড়ে কত হচ্ছে 10, মানে এখন নতুন সিপি হয়ে গেছে 10। এবার বলছি একই লাভ, তাহলে কত লাভ রেখেছিলে 50%, 10-এর 50% লাভ মানে কত, 10-এর 50% মানে 5, তার মানে 15 টাকায় করতে হবে, ঠিক আছে? অর্থাৎ সিপি থাকবে 10 কিন্তু বিক্রয় মূল্য হয়ে যাবে তোমার 15। আমাদের মার্ক প্রাইস আসে 25 থেকে 15 করার জন্য আমাকে কী করতে হবে, কত ছাড় দিতে হবে ভালো করে দেখো, 25 থেকে 15 করার জন্য কত ছাড় দিতে হবে, 10 ছাড় দিতে হবে। 10 ছাড় দিচ্ছ তুমি 25-এ, তাহলে 100-এ কত ছাড় দেবে, এটাই অ্যান্সার হবে, অতএব 40%। তাহলে কোশ্চেন্সটা কিন্তু কিছুই নয়,
কঠিন কোশ্চেন একদমই নয়, কিন্তু যদি ঠিক করে তুমি বারবার দেখো কতবার আমাকে পার্সেন্টেজ ইউজ করতে হলো, এটা যদি ঠিক করে না করো তাহলে গন্ডগোলে পড়বে। ঠিক আছে, নেক্সট চলো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন তোমাদের বলছে যে কোন অফারটা বিক্রয় মূল্য সর্বাধিক হবে। বিক্রয় মূল্য সর্বাধিক হবে এটাকে না অনেকভাবে দেওয়া যায়। এক তো বলতে পারে বিক্রয় মূল্য সর্বাধিক কোনটাতে হবে, যেমন এখানে লেখা রয়েছে। দুই কি বলতে পারে যে কোনটাতে সেলরের লাভ হবে, সেলরের লাভ কোনটাতে হবে বেশি। আর বলতে পারে কোনটাতে বায়ারের লাভ হবে। যে বিক্রি করবে তাকে সেলার বলা হয়, যে কিনবে তাতে বায়ার বলা হয়। কোনটাতে বায়ারের লাভ, যেটাতে বায়ারের লাভ সেটাতে সেলারের ক্ষতি, আর যেটাতে সেলারের লাভ সেটাতে বায়ারের ক্ষতি। ঠিক আছে, এটা মনে রাখবে। তো এইভাবে কোশ্চেনগুলোকে আনা যেতে পারে। তো প্রথম স্কিমটা দেখো, স্কিম নম্বর এ অপশান বলি। এ অপশানে কী লেখা রয়েছে, বলে যে দুটো সাকসেস ডিসকাউন্ট 24, তার মানে দুটো 24, তো 24 + 24 কত হচ্ছে তোমাদের 48। অ্যাকচুয়ালি ফর্মুলাটা যেটা হয় সেটা A + B, ঠিক আছে, মাইনাস AB/100। এখন এই ফর্মুলাতে এই পার্টটুকুকে আমরা নাও করতে পারি, আমরা A আর Bকে করতে পারি। এখানে এও 24, বিও 24, ওই জন্য 24+। এই ফর্মুলাটা কেন করলাম না এই পার্টটুকু, কারণ এটা দেখো এত ছোটো ভ্যালু দেবে। 24 × 24 কত হয় 1296, বুঝতেই পারছো, ভেরি শর্ট আমাকে এখানে দেবে। সুতরাং আমি শুধু যোগফলের মাধ্যমেই আমি এখানে কাজটা করতে পারি। তো এখানে আমার ছাড় কত, 100-র মধ্যে 38 টাকা ছাড় ওভারঅল। এটা ডাইরেক্ট নয়, বাট এটাকে আবার ধরে নিতে পারি। বি অপশানে বলেছে ডিসকাউন্ট অফ এত ফলোড বাই এত, 30 আর 20 কত হয় 50। সি অপশান কি বলেছে, 15 আর 28, 33 আর 10, 43। আর ডি অপশান আমাদের কি বলেছে, 10 আর 25 মানে 35। তাহলে ভাবো কোনটাতে সব থেকে কম ছাড় তুমি দিচ্ছ, সব থেকে ছাড় কম দিচ্ছে এইটাতে। ছাড় কম মানে বিক্রয় মূল্য বেশি, ছাড় যত কম হবে এসপি তত বাড়বে। এখানে বলেছে এসপি কোনটাতে সর্বাধিক হবে, অ্যান্সার হবে ডি, অর্থাৎ এই অপশানটা। ঠিক আছে, তবে মনে রাখবে এক্ষেত্রে একটু কিছু ব্যতিক্রম আছে। আমি একটা কাজ করছি আজকে, মনে হচ্ছে না আমি বেশিক্ষণ ক্লাস দিতে পারবো। তার কারণ রিয়েলি সরি ফর দ্যাট, অনেকক্ষণ ধরে ক্লাস দিচ্ছি, তো ফলে ডিজিটাল স্ক্রিনের সামনে অনেকক্ষণ ধরে আমি বসে আছি। কারণ আজকে পরপর অনেক, সে সকাল থেকে স্টার্ট হয়েছে, পরপর অনেকগুলো ক্লাস আসছে, যার ফলে কী হয়েছে, আর ক্লাস তো এসছে, ক্লাস তো চলছে, তার সাথে সাথে এই স্লাইড তৈরি করার সময় আমাকে থাকতে হয় অনেক সময়। এবং মেজরিটি অফ দ্য পোর্শন আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে, যার ফলে আজকে অনেকে আসেনি, যার ফলে আমাকেই স্লাইড তৈরি করতে হয়েছে। ফলে মাথায় ভীষণ যন্ত্রণা করছে, জানি না যে কতক্ষণ ক্লাস কন্টিনিউ করতে পারবো। যদি ক্লাস কন্টিনিউ করতে না পারি আমি, যেটুকু বাকি থাকবে কালকে আমি তোমাদের এক্সপেক্টেড 100 ম্যাথ করানোর ইচ্ছা আছে আমার, সেটা আমি করাবো। 100 না হলেও অন্তত 50 ম্যাথ আমি করিয়ে দেবো তোমাদের কালকে, তার মধ্যে এইসব কোশ্চেন ঢুকিয়ে দেবো। ঠিক আছে, কালকে সকালেই আমি করাবো, সকাল 10টার মধ্যে তোমরা পাবে সেই ভিডিও, যদি এটাকে কন্টিনিউ করতে না পারি। আর এটাকে করে দিলে তখন ওটা রাত্রের দিকে আসবে। ঠিক আছে, চলো বলে রাখলাম, কারণ এখন আরম্ভ হয়ে গেছে অলরেডি 1 ঘন্টা ধরে চলছে আমার এটা ব্যাপারটা। চলো নেক্সট। আচ্ছা, মাফ করো, 5 নম্বরটা স্কিপ হয়ে গেছে, 5 নম্বরটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। বলছে সিম্পলিফাই করো এটাকে। তো প্রথমে আমরা কোনটাকে সিম্পলিফাই করবো, দেখো ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট ব্র্যাকেট সিম্পলিফাই হয়। ঠিক আছে, তো ফার্স্ট ব্র্যাকেট যদি সিম্পলিফাই, এটা কত হবে, 16/1/4 আছে, এটা উল্টে যাবে, তার মানে 48, 48 - 2 মানে হচ্ছে 46। ঠিক আছে, তো ব্র্যাকেট এখন খুলে গেল। এবার আমরা কোন কাজটা সব থেকে আগে করব, এবার হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে তার কাজ আমাদের আগে হবে। ঠিক আছে, তো দেখো 3 ইন্টু এই 3-এর সঙ্গে 46 গুণ হবে, তাহলে এটা কত হয়ে যাবে, 3-এর সঙ্গে 46 গুণ, এটা কত হয়ে যাবে, 3 × 6 = 18, আর 4 × 3 = 12, 1 = 13। এদিকে আছে তোমাদের 6 মাইনাস এত প্লাস, এবার আমাদের কোন কাজ আগে হবে, ভাগের কাজ আগে হবে, তো প্লাস এখানে 2, 8/4 মানে 2। ঠিক আছে, তো 6 মাইনাস 138, তার মানে 140 থেকে 6 বাদ যাচ্ছে, তাহলে এটা কত হবে, 140 থেকে 6 বাদ মানে 134, মাইনাস 134। এই পুরোটার অ্যান্সার আমাদের এসছে -134। এবার এদিকে কী আছে, এর সঙ্গে 4 গুণ হচ্ছে, এখানে 10 আছে, এটা করি, একটা মিনিট, এখানে আমার মিস্টেক হয়েছে, আমি এখানে 64 × 3 করে তারপর -2 করেছি সম্ভবত, দ্যাট ইজ ওয়াই দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ান। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে একটা মিস্টেক হয়েছে, রিয়েলি সরি ফর দ্যাট। চলো এটাকে আরেকবার করা যাক, ভুল হচ্ছে 1 মিনিট। ঠিক আছে,
আসলে মাথা অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা, 4×64, সরি এটা 4×64, ঠিক আছে, 64 - 2, তার মানে কত হবে এটা? 62। এইটা হয়ে গেল এখানকার ক্যালকুলেশন, কমপ্লিট ক্যালকুলেশন। এইবার কী হবে? 3-এর সঙ্গে এটা গুণ হবে, ন্যাচারাল ব্যাপার। তো 3×1 = 3×2 = 6, 3×6 = 18, এই আমাদের হয়েছে, ঠিক আছে। আর এখানে কি আছে? এখানে তোমাদের এবার বাইরে বেরিয়ে আসছে, এই 3-এর সঙ্গে এটা গুণ হয়ে গেছে, মানে এইটুকু কমপ্লিট। তাহলে এখানে বাইরে বেরিয়ে আসছে, তাহলে এটা কী হবে তোমাদের? +2। আর 6 থেকে এটা মাইনাস হবে, তাহলে 6 - 188, তাহলে এটা হয়ে যাবে 182, এবং এটা মাইনাসে থাকবে। এই পুরো যে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের অ্যান্সার হবে এইটা। এই যে সেকেন্ড ব্র্যাকেটের অ্যান্সার কী হবে? দিস ইজ দ্য সেকেন্ড ব্র্যাকেটের অ্যান্সার। এবার হবে 10 - 4 × -182 -2 × 5। এটা তো তোমাদের 10 হয়েই যাবে, যেহেতু গুণ আছে, গুণের কাজ আগে হবে, সেটা তোমাদের 10 ডেফিনেটলি। তো এটা তোমাদের হবে 10 - 4×2 = 8, আর এটা 78, 72, তাই তো? 8×4 = 32, এইটা হবে -10, মাইনাসে তো প্লাস হওয়ার কথা। 1 মিনিট, আবার কি গণ্ডগোল হলো? হ্যাঁ, এইখানে ভুল হয়েছে। আসলে এই যে 6 দেখো প্লাসে আছে, এই 2 দেখো প্লাস আছে, তাই এই দুটো যোগ হবে হয়ে এর থেকে বিয়োগ হবে, যেহেতু এটার আগে মাইনাস আছে। অলওয়েজ এটা মাথা রাখবে, আমি যেমন সিলি মিস্টেক করেছি তোমরা করতে যাবে না। তো 6 আর 2 8, 8 থেকে এটা বিয়োগ যাবে, 8 থেকে এটা বিয়োগ যাবে, তো এটা হবে 78, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইবার মানে এইবার দেখো অ্যান্সার বেরিয়ে যাবে, 178 হবে এটা। তো এটা হবে তোমাদের 8×4 = 32, 2, এটা হবে তোমাদের 4×17 = 68, 68 আর তোমাদের 3, তার মানে 71। এই 10 কেটে বেরিয়ে যাবে, যেহেতু এর আগে প্লাস আছে, এর আগে মাইনাস আছে, কিছু নেই মানে প্লাস আছে। তো অ্যান্সার তোমাদের কত হবে? আর দেখো এই যে মাইনাস, এই মাইনাসের সঙ্গে গুণ হবে, তো এটাকে প্লাস করে দেবে। অ্যান্সার আমাদের কী হবে? 712 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো বদমাস দেখতে রিয়েলি সুন্দর লাগে, ইজি মনে হয়, কিন্তু আদবে কিন্তু বদমাশি, মারাত্মক বদমাশ কিন্তু, ঠিক আছে। দেখো দেখো কতবার আমার সিলি মিস্টেক হলো, ঠিক আছে। আসলে অ্যাকচুয়ালি আমি আমার নিজের মধ্যে নেই, মাথা যন্ত্রণা করছে, বুঝতেই পারছো। তো সেই জন্য সিলি মিস্টেকগুলো হচ্ছে। চলো 5 দাগে যাবো। আচ্ছা, ওই আগের কোশ্চেন্সটা কিন্তু তোমাদের রেলে পরীক্ষায় পড়া প্রশ্ন, 4 আগস্ট ওই কোশ্চেন্সটা জিজ্ঞাসা করা হয়েছিল। এবার এই টাইপের প্রশ্ন আমি আরেকটা নিয়েছি, নিজেরা সলভ করো। দেখো 12 আর 3 কত হচ্ছে? 36, 36 - 4 মানে কত? এটা হয়ে যাচ্ছে কত? 32, ঠিক আছে। এবার জিনিস খেয়াল করো, এই 2-এর সঙ্গে 32 গুণ হবে, তাহলে কত হয়ে যাবে? এটা 64 হয়ে যাবে, 64 মাইনাস আছে। এবার ঠিক আছে, এটা গুণ হয়ে গেল। এবার দেখো এর আগে কী আছে? 5 আছে, আর এদিকে কী আছে? প্লাস 6 থেকে 2 বিয়োগ ভাগ করলে কত হয়? 3। এবার কী হয় বলো তো? তুমি বলবে স্যার 64-র সঙ্গে 3 যোগ হবে না। দেখো এখানে 5-এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তো এই দুটো আগে হবে, আর 64-র আগে মাইনাস আছে। মনে রাখবে আগে কোন মানে কী বলে ওটাকে সাইন আছে, সেইটা অনুযায়ী কাজ হয়। তো 5 আর 3 8, 64 থেকে 8 বিয়োগ হবে, বোঝা গেল? তাহলে 8 বিয়োগে কত হয়ে যাবে? 64 থেকে 8 বিয়োগ হচ্ছে 56 হবে, এবং মাইনাসে থাকবে সেটা। এবার এইটুকুর কাজ আমার হয়ে গেছে, এইটুকুর কাজ আমার হয়ে গেছে। কোনটুকু? এইটুকু। অ্যান্সার কত এসছে? 56। এবার বাইরে এসো, এবার আমরা বাইরে আসছি, ব্র্যাকেট থেকে বাইরে আসছি। বাইরে কী আছে? 3 আছে, 3-এর সঙ্গে এটা কী হবে? গুণ হবে, তো এটা কত হয়ে যাবে? মাইনাস হবে। 5 6 18, সরি 3 6 18, তাহলে 1 5 15 16। এবার এদিকে কী আছে? 8 আছে, এই 3-এর কাজ মিটে গেছে, 8 আছে। আর এদিকে কী আছে? মাইনাস, এটা কী আছে? 4 3 12। এবার দেখো ভালো করে খেয়াল করবে, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। 4 3 12, ঠিক আছে। 1 মিনিট। এবার আরেকটা জিনিস, আমার এখানে এইটা আমাদের প্লাস হবে, নট মাইনাস। কেন? কারণ দেখো 3-এর আগে মাইনাস ছিল, এই মাইনাসের সঙ্গে গুণ হয়ে এটাকে প্লাস করে দেবে, সো এটা প্লাসে থাকবে। এবার ভ্যালুটা কী আসবে? 168, ঠিক আছে। প্লাস তুমি এই দুটোকে যোগ করতে পারো, এই দুটোকে যোগ করে নিয়ে তার থেকে 12কে বিয়োগ করতে পারো, বা 8 থেকে 12কে বাদ দিয়ে যেটা মাইনাস আসবে তার থেকে এটা বিয়োগ করতে পারো, একই অ্যান্সার আসবে। তো
তো তোমাদের মতে মনে হচ্ছে আমি যেটা বলে দিয়েছি যে দুটো প্লাস সাইন তো যোগ করে দিতে পারো, তো করতেই পারো তুমি এটা। তো 8 আর 8 16, তার মানে এটা কত হবে 176 মাইনাস তোমাদের 12, তো অ্যান্সার কত হবে 4, এটা তোমাদের কত হবে 6, এটা তোমাদের 1, তো 164 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। বোঝাতে পারলাম? পরের প্রশ্ন, এটা তোমাদের 4 অগস্টের কোশ্চেন্স, এটা তোমাদের ঠিক আছে 7 দাগের প্রশ্নটা। দ্য রেশিও অফ মিন টু মিডিয়ান, এটা কিন্তু এক্স্যাক্ট প্রশ্ন যেটা পড়েছে, সেটা বলেছে কত 4 আর 5, ঠিক আছে 4 আর 5 কত তোমাদের হয় 9, 9x, অ্যান্ড দেয়ার সাম ইজ 90, ঠিক আছে অ্যান্ড দেয়ার সাম ইজ 90, তো সাম ইজ 90, তাহলে এক্সের মান কী বেরোচ্ছে তোমাদের 10 বেরোচ্ছে, ইয়েস আর নো বলো, তাই না? 9x-এর ভ্যালু যদি 90 হয়, মিন আর মিডিয়ানের রেশিও এইটা সাম হচ্ছে এত, তাহলে এক্সের মান কত 10, তাহলে সেই অনুযায়ী আমাদের 4-এর মান কী হবে 40 আর 5-এর মান কী হবে 50, তার মানে মিন হচ্ছে আমাদের কত 40 আর মিডিয়ান আমাদের কত সেটা হচ্ছে 50, তবেই তো 40 + 50 90 হচ্ছে। কী বার করতে বলেছে আমাকে? মোড বার করতে বলেছে। তাহলে মোডের ফর্মুলা আমরা জানি, মোড ইকুয়াল টু কি 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে 3 × 50 মাইনাস 2 × 40, তার মানে 150 মাইনাস 80 70 আছে, হ্যাঁ এই অপশান। ও রেশিওর মাধ্যমে দিয়ে আগে কী করতো ডাইরেক্ট বলতো, এখন রেশিওর মাধ্যমে দিয়ে করেছে, ঠিক আছে চলো নেক্সট। পরের প্রশ্ন দেখো, বলেছে চিহ্নিত মূল্য মানে এমপি হচ্ছে এইটা আর এসপি হচ্ছে এইটা, প্রথম ছাড় হচ্ছে 20%, 20% মানে কি 1/5, মানে 5 টাকার জিনিস তুমি 4 টাকায় বিক্রি করছো। দ্বিতীয় ছাড় কত ধরেছি, দ্বিতীয় ছাড় হচ্ছে x/y, তাহলে এটা কত ছিল আদপে, এটা ছিল তোমাদের 5000, সেটা হয়ে গেছে কত 2800, তার মানে এখানে 5x, বা তুমি এখানে ক্রিস ক্রস সেকশনে করতে পারো, এটা দিয়ে বিয়োগ করে এখানে রাখতে পারো, এটা দিয়ে করে এখানে রাখতে পারো, এভাবে করেও করতে পারো, এভাবেও করতে পারো যে এভাবেও করতে পারো, বাট এখানে দেখো আরও ইজি হবে যে 5x, এক্সের মান ইজিলি বেরিয়ে যাবে এখান থেকে, সো আমি ওই পদ্ধতি অ্যাপ্লাই করবো না। এক্সের ভ্যালু হচ্ছে 1000, ওটাও শর্টকাট, কিন্তু শর্টকাট লং কাট হয়ে যাচ্ছে এখানে, আর এখানে 4y-এর ভ্যালু হচ্ছে 2800, মানে এটা কত থাকছে 700, তার মানে 1000-এর জিনিস 700-তে বিক্রি করছো, মানে 300 টাকা ছাড় তুমি দিয়েছো, তাহলে 300 ছাড় দিয়েছো তুমি 1000 টাকায়, তো 100-তে কত ছাড় হবে, মুখে মুখে করা যায় এইটুকু পার্ট, আমি করেও দেখাচ্ছি, 30% উইল বি দ্য কারেক্ট অপশন, ঠিক আছে কোথায় এইটা ক্লিয়ার। এইটার গুণফল হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, আর এই দুটোর গুণফল অ্যাকচুয়ালি এখানে, তো এখানে ভ্যালু যেহেতু সুন্দর সেহেতু আমি এই পদ্ধতি ইজিলি করে ফেললাম, ভ্যালু জটিল হলে তখন ওই শর্টকাট ইউজ করা যেত, ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন 9 দাগ। দেখো এই প্রশ্নটাও তোমাদের 4 তারিখ পড়েছিল, যে প্রশ্ন 4 তারিখ পড়েছে সেগুলো আমি দিয়ে রেখে দিয়েছি, যে দিনের মাথায় হেডিং নেই সেগুলো আজকের প্রশ্ন, ঠিক আছে। তাহলে দেখো 4 তারিখের সঙ্গে কেমন আজকের প্রশ্নে মিল আছে, দেখো আজকে প্রথমেই একটা বড় প্রশ্ন করেছিল, সেটা কিন্তু পড়েছিল আজকে, ঠিক আছে ওই টাইপ। তো বলছে যে একজন দোকানদার একটি পণ্যে নিম্নলিখিত 2টি ছাড়ের স্কিম প্রদান করেন, কোন ছাড়ে সর্বাধিক ছাড়ের শতাংশ পাওয়া যাবে, ঠিক আছে। তো এখানে a+b × AB/100 করলেই পাওয়া যাবে, বাট দেখি এতদূর যেতে হয় কিনা আমাদের, এই পার্টটাকে বাদ দিলে যদি হয়ে যায় তাহলে খুব ভালো। বলে যে দুটো সাকসিভ ছাড়, একটা হচ্ছে 20 আর 10%, তাহলে 20 আর 10% মানে কি 20 + 10, এখানে ছাড় হচ্ছে কত 30, এটাই ঠিক আছে। ও আচ্ছা দুটোই আছে এক্স্যাক্টলি, আর এটাতে কী হবে, এটাতে বলেছে বাই 4 and 1 ফ্রি, তার মানে কি, তার মানে টোটাল তুমি জিনিস কটা কিনছো 4 + 1 5 পাচ্ছ, দোকানদারকে তো 5 টাকা খরচা করতেই হয়েছে, কিন্তু দোকানদার কি বলছে যে একটা তোমাকে ফ্রি দেওয়া হচ্ছে, মানে 5টা জিনিসে একটা জিনিস ফ্রি দিচ্ছ, তার মানে তোমার যে ছাড় হয়ে যাচ্ছে 1/5, 1/5 মানে কত 20%, ভালো করে বুঝবে, দোকানদার তোমাকে 4টে জিনিস কিনলে একটা ফ্রি দিচ্ছে, কিন্তু ভাই দোকানদারকে তো 5টা জিনিস কিনতেই হয়েছে, তাই না, তো 5 টাকা, 5 টাকার ওপর সে কী করছে একটা ফ্রি দিচ্ছে, তার মানে 1 টাকা, তাহলে কত হচ্ছে 20%, বোঝাতে পারছি 20% কীভাবে হলো। এবার প্রশ্নটা আমি আরেকবার পড়ছি, প্রশ্নে তোমাদের বলছে যে কোনটাতে সর্বাধিক ছাড় দেওয়া হয়েছে, দেখো 30%, এর থেকে সামান্য কমবে 2 টাকা কমবে অ্যাকচুয়ালি, মানে এটা হয়ে যাবে 28, তুমি বলে 2 টাকা কেন কমবে, দেখো আমি a+b করেছি এখানে, এটা হচ্ছে 20, বিটা হচ্ছে আমাদের 10,
কিন্তু এই পার্টটা তো করিনি। 20 ইন্টু 10 করলে কত হয়? 200। 200 ভাই 10, 200 ভাগ 10 করলে কত হয়? 2। ওই জন্য 20 প্লাস 10 30 ভাগ মানে -2, তার মানে এটা হবে তোমাদের 28। তাহলে একটাই ছাড় 28%, আরেকটাই ছাড় 20%। কোনটায় ছাড়ের পরিমাণ বেশি? স্কিম 1-এ ছাড়ের পরিমাণ বেশি। তো যেটাতে 1 আছে সেটাই তোমরা এখানে অ্যান্সার করবে, ঠিক আছে? ডি অপশানে আছে, তো দিস ইজ দ্য কারেক্ট অপশান। চলো নেক্সট। টোটাল 50টা কোশ্চেন্স আমি রেখেছিলাম, ঠিক আছে? কিন্তু মানে আজকের ক্লাস গেল, রিয়েলি সরি ফর দ্যাট, রিয়েলি সরি। কিন্তু আমি কথা দিচ্ছি তোমাদের, কালকে আমি তোমাদের টোটাল যে 50 কোশ্চেন্স আজকে তোমাদের ছিল, মানে টোটাল আরও 40টা কোশ্চেন্স অফ যাচ্ছে, দেখছি আরও 2-3টে কোশ্চেন আমি করাবো। এগুলো দুর্দান্ত কোশ্চেন্স এবং এগুলো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষা পড়েছে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। এখানে তোমাদের কী বলেছে, এক্সের মান কত? তো 12.5/25, এটা হচ্ছে 18/x, ঠিক আছে? এটা করলে এক্সের মান বেরিয়ে যাবে। দেখো করা ইজি, কিন্তু দেখো ক্যালকুলেশন দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো বেসিক্যালি কী হচ্ছে, 10 বসলে এখানে মাথায় এইটা যাচ্ছে, তো বাবারে, ঠিক আছে চলো করা যাক। কাটাকুটি যাবে বেসিক্যালি, আর কিছু না। এটা হচ্ছে তোমাদের 5 দুগুণে 10, 5 5-এ 25, এটা তোমাদের 5 5-এ 25, 5 6 30। তো এক্সের যে ভ্যালু আসবে সেটা হচ্ছে 18 ইন্টু 56/25। সো ভ্যালু তো মেলার কথা না, 56/25। ওহো মাফ করো, এটা তোমাদের 25 আছে না? আমি তো খেয়ালই করিনি, আমি 28 বসিয়ে দিয়েছি, এটা 25 আছে। তো তাহলে তো ইজিলি অ্যান্সার বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছ এটা 2 হবে, 125 দিয়ে কাটলে কত হয়? 2 হয়, ঠিক আছে? এত ইজি কোশ্চেন দিয়েছে রেল, 2 হয়। তো এক্সের মান কত হবে? 18 ইন্টু 2, দ্যাট মিনস 36। নিচে কিছুই নেই, কত হবে? 36। কোথায় আছে? ঠিক আছে, আমি 28 বসিয়েছি, 280 হয়ে গেছিলো। পরের প্রশ্ন, 84 এবং 42-এর তৃতীয় সমানুপাতিক। দেখো দুটো যদি এরকম দেওয়া থাকে, তার যদি তৃতীয় সমানুপাতি এক্স বের করতে, এর ফর্মুলা হচ্ছে a/b = b/x, ঠিক আছে? তাহলে এর যে ফর্মুলা সেটা হচ্ছে a/b = b/x। তাহলে বেসিক্যালি কী হয়, a/b² বা উল্টে যেতে পারো, 1/x হয়ে যাবে, বাট উল্টে দাও তুমি এটাকে। এক্সের মান হচ্ছে b²/a। এখানে এ হচ্ছে তোমাদের 84, বি হচ্ছে তোমাদের 42, তার মানে ভ্যালু দাঁড়াবে যেটা 42 ইন্টু 42, কারণ b² বাই তোমাদের 84। এইটা করলে এক্সের মান আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে? এই ফর্মুলা বার করে দিলাম, ফর্মুলা থেকে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি এটা একটা ডবল আছে, ডবলকে এটা ডবল দিয়ে করলে 21 হয়, তো কারেক্ট আনসার আমাদের কী হবে? 21 হবে। থার্ড সমানুপাতি বা থার্ড প্রপোর্শনাল বের করার ফর্মুলা হচ্ছে এইটা, ঠিক আছে? চলো পরের প্রশ্ন, 12 দাগ। দেখো কি বলেছে, বলেছে বিভাজন পদ্ধতিতে দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ HCF নির্ণয় করতে বলেছে। ভাগফল যথাক্রমে যাতে 2, 4 এবং 3 পাওয়া যায়। আচ্ছা, নির্ণয় করতে গিয়ে ভাগফল যথাক্রমে 2, 4 এবং 3 পাওয়া যায়, শেষ ভাজক 18। তার মানে দেখো এটা আমরা এইভাবে করি, জানো হয়তো তোমরা, শেষ ভাজক হচ্ছে 18 আর ভাগশেষ কত পাওয়া গেছে? 3। তো ভাগশেষ 3 পাওয়া গেছে, তো কীভাবে হয় ব্যাপারটা আমরা জানি। এটা এখানে ধরো তুমি 2 দিয়ে 5কে ভাগ করছো, তাহলে 2 2 4, 1 ভাগশেষ হয়, তাহলে 5কে পাওয়ার জন্য তোমাকে কী করতে হবে? 2 ইন্টু 2 প্লাস 1 করতে হয়, এখানেও তাই করবে। এখানে তোমাকে এখানে কী বলেছে? ভাগফল। আচ্ছা, ভাগফল তোমার কত পাওয়া গেছে? 3 পাওয়া গেছে, 3, 4 আর 2 পাওয়া গেছে, এইটা তোমাদের সিকোয়েন্সে আসবে, ঠিক আছে? 3, 4 এবং 2 ভাগফল বলেছে, রিয়েলি সরি, ঠিক আছে? তো ভাগফল তোমাদের কী পাওয়া গেছে? তোমাদের পাওয়া গেছে হচ্ছে এইটা। তো ভাগফল পাওয়া যাওয়ার অর্থ কী? লাস্টে ভাগ মিলে গেছে, লাস্টে এখানে ভাগ মিলে গেছে, ঠিক আছে? তাহলে এই জায়গায় কত ছিল? এই জায়গায় তোমার কত ছিল? 3, 18, 54 ছিল। ইয়েস অর নো বলো। 3, 18 কী ছিল? 54 ছিল। 54 কোথায় ছিল? 54 এই পয়েন্টে ছিল, 54 এই জায়গায় ছিল, সেই 54কে আমি এখানে লিখেছি। ইয়েস অর নো বলো, বুঝতে পারছো কি না বলো? দেখো এইটা যদি তোমরা প্রিভিয়াসলি না করে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, এই জায়গায় 54 না, সরি, এখানে 18 ছিল, ঠিক আছে? 54 না, এই জায়গায় 18 ছিল। এই 18 দিয়ে আমি ভাগটা করছি, আমার 18 এখানে ভাগ শেষ ছিল, 54 বসবে এই জায়গায়। তাহলে 54 এই জায়গার সংখ্যাটা আনতে গেলে কী করবো? 54 ইন্টু 4 প্লাস 18, তাহলে 4 4 16,
আর 5 4 20 আর 1 21, 21 প্লাস 18 কত হচ্ছে তোমাদের 200, 18 আর 6 হচ্ছে তোমাদের 34 আর 10 44, ঠিক আছে। 18 আর 6 24 আর 10 34, সরি 34, ঠিক আছে। কত হচ্ছে তোমাদের 34, ঠিক আছে। এবার দেখো এই জায়গাতে তোমাদের 54 ছিল এইখানে, আর 234 কোথায় গিয়ে বসবে, এইখানে গিয়ে বসবে। তার মানে এই সংখ্যাটা কত ছিল 234 ইন্টু 2, 34 ইন্টু 2 করলে তোমাদের হচ্ছে 78, সরি 78 বলছি 68, আর 2 দুগুণে 4, তার মানে এই সংখ্যাটা ছিল তোমাদের। আচ্ছা, এই দুটোকে গুণ করে এটা পেলাম, প্লাস তোমাদের 54, তো 8 আর 4 12 2 হয় থাকলো 1 2 5, কত হচ্ছে 522। এটা বুঝতে পারছো কি না বলো। দেখো আমরা কি করি, এরকমভাবে প্রথমে ভাগ 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 টেনে নিই, নীলগুলো প্রথমে করেছিলাম, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এবার যে কটা ভাগফল আছে সেগুলোকে এখানে লিখেছি, দেখো 2 4 3। এবার আমরা লাস্ট ভাজক হচ্ছে 18, এটা বলা আছে, তার মানে 18 এই লাস্টে আমাদের ভাগ মানে মিলে যাবে। মনে রাখবে যখনই আমরা গসগু বার করি লাস্টে আমাদের ডেফিনেটলি মিলতে হয়, মানে লাস্টে মিলে গেছিলো। তাহলে এখানে যদি 3 আমার ভাগফল থাকে আর যদি ভাগ করি 18 দিলে, তাহলে 3 18 এবং 54 বসে এই ভাগটা মিলে গেছিলো, তার মানে এই সংখ্যাটা 54 ছিল। এই 54টা হচ্ছে এইখানকার ভাগ পদ্ধতিতে যদি গসগু করে থাকো তাহলে এই 54 অ্যাকচুয়ালি এখানকার 54, আর ভাগশেষ এখানে 18। তাই 54কে কত 54 দিয়ে কতকে ভাগ করেছিলাম, যার ফলে আমাদের ভাগফল 4 আর ভাগশেষ 18 এসেছিলো, সেটা নির্ণয় করলাম আমরা এই পদ্ধতিতে 54 ইন্টু 4 প্লাস 18। এবার এইটা হচ্ছে এইখানে যেটা বসে সেইটা হচ্ছে এখানে লেখা হয়। তাহলে এইটার সঙ্গে আমি এমন কিছু দিয়ে এইটা দিয়ে এমন কিছুকে ভাগ করেছিলাম যেটার ভাগফল আমাদের 2, ভাগশেষ আমাদের 54 এসেছিলো। তো সেম ফর্মুলা, এত ইন্টু এত প্লাস এত করে আমরা কত পেলাম 522 পেয়েছিলাম, এই যে, ঠিক আছে। তার মানে প্রথম সংখ্যাটা ভালো করে বোঝো, খুব ইম্পর্টেন্ট। প্রথম সংখ্যাটা ছিল আমাদের 522, আর দ্বিতীয় সংখ্যাটা ছিল আমাদের 534। যদি তোমাদের বার করতে বলতো যে দুটো সংখ্যা কী কী, তাহলে কিন্তু এখান থেকে ইজিলি আমরা বার করতে পারতাম, কিন্তু এখানে তো বার করতে বলে, এখানে এলসিএম বার করতে বলেছে। এখন দুটো সংখ্যার এলসিএম সমান সমান কী, সংখ্যা দুটোর গুণফল ইন্টু লসাগু প্লাস গসাগু, এটা আমরা জানি। তাই সংখ্যা দুটোর গুণফল কত, একটা সংখ্যা হচ্ছে 234, একটা সংখ্যা হচ্ছে 522, আর লসাগু বার করতে বলে তাহলে গসাগুয়ের তলায় চলে আসবে। এর গসাগু কত বলেছে তোমাদের 18, ঠিক আছে। বোঝাতে পারছি আশা করি আমি। এই লাস্ট ভাজুকি হচ্ছে গসাগু হয় কত হয় 18, তাহলে এইটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার বেরোবে। এইটা ক্যালকুলেট করলে আমাদের কী বেরোবে, আমাদের এলসিএম বেরিয়ে যাবে, ঠিক আছে। তো ক্যালকুলেট করো, 18 তোমাদের কাটছে এখানে, কাটাকুটি তো যাবে ডেফিনেটলি, কাটাকুটি না গেলে তো হবেই না, কাটাকুটি যাবে 18 দিয়ে, তার মানে বেসিক্যালি ওপরে যেটা থাকবে সেটা 9-এর মাল্টিপল। বেটারা বি অপশানকে তো 9-এর মাল্টিপল, কিন্তু এটা তো অ্যান্সার হবে না, কারণ এখানে তো 0 পাচ্ছি না আমি, সো এটা তো অ্যান্সার নয়, বি অপশান তো অ্যান্সার নয়। চলো একটা কাজ করি, ভাগ করে দেখে নিই। 18 1 18, 3 18 54, 34, মানে এটা 13 হবে। 13 ইন্টু 522 করলে আমার অ্যান্সার বেরোবে, মানে 3 দুগুণে 6, লাস্টে কার 6 আছে, এই অপশানে 6 আছে, ঠিক আছে। আর কোথাও আছে না, তো এইটাই আমাদের কারেক্ট অপশান হবে, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট অপশান। কিন্তু গুণ করলে তো এটা আসছে না, তার মানে এখানে কোনো অপশানই ঠিক নেই। গুণ করে দেখি, 6 8 7 6, 67 86 অ্যান্সার হবে, তার মানে কোনো অপশান এখানে কারেক্ট নেই। 6 হবে লাস্টে, কিন্তু এটা দেখে করবে না, এখানে অ্যান্সার ভুল আছে, ঠিক আছে। দিস ক্যান নট বি দ্য অ্যান্সার, দিস ক্যান নট বি দ্য অ্যান্সার। যাই হোক, আমরা উত্তরটা বার করলাম, উত্তর হবে আমাদের কত, এইটা, ঠিক আছে। এলসিএম আমাদের হবে কত, এইটা। তো এটা কিন্তু একটা দুর্দান্ত অঙ্ক ছিল, এই অঙ্কটা তোমাদের এই টাইপের অঙ্ক আজকে তোমাদের থার্ড শিফটে একটা জিজ্ঞেস করা হয়েছে এমনটা শোনা গেছে, বাট আই এম নট ক্লিয়ার, কারণ অঙ্কটা এত বড় ছিল, এই ধরনের অঙ্ক বলতে গেলে বুঝতে পারছো প্রবলেম হয়, কিন্তু অঙ্কটার সঙ্গে এই অঙ্কটার আমি ম্যাচ পেয়েছি, সেই জন্য আমি এই অঙ্কটা তোমাদের বানিয়ে তোমাদের দিলাম, ঠিক আছে। আজকে 5 আগস্টের থার্ড শিফটের প্রশ্ন ছিল এটা। যাই হোক, এখানে আমি তোমাদের কনক্লুড করছি আজকে আর এগোতে পারছি না। কালকে তোমাদের আমি বাকি কোশ্চেন্সগুলো আমি সব করাবো, এবং বাকি ম্যাথের কোশ্চেন্সগুলো বেসিক্যালি আমি তোমাদের কালকে একটা ম্যারাথন দিচ্ছি, ঠিক আছে। থ্যাংক ইউ।